হঠাৎ ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখি আমার লুঙ্গিটা ভিজে গেছে আর দরজা থেকে কেউ ধাক্কা দিচ্ছে। হ্যাঁ, আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ, তোর বল আমার এ কি অবস্থা হলো? শালা শয়তান, তোর অনেক খলিকর। মনে পড়ে গেল আজকে আমার কলেজের প্রথম দিন, তাই তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। রাতে কলেজের বিষয়ে ভাবতে ভাবতে এমন হয়ে গেল, ধূরছাই সব বের হয়ে গেল রে। ফ্রেশ হওয়া শেষ করে রুমে এসে ফোন হাতে নিতেই আপু দরজা ধাক্কা দিচ্ছে আর ডাকাডাকি করছে, তাই গিয়ে দরজাটা খুলে দিলাম। কি হয়েছে, এত দরজা ধাক্কা দিচ্ছ কেন? আজকে কলেজ যাবি না? আজকে না তোর প্রথম দিন? হুম, আচ্ছা চলো খাবার দিবা। তারপর খাবার টেবিলে চলে আসলাম। আমার স্বপ্নের কথা মনে হতেই মুখে হাসি চলে এসেছে। কি স্বপ্ন সেটা গল্পে থাকলেই বুঝতে পারবেন আর কি। আমার এমন হাসাহাসি দেখে আপু বলল, কিরে কুত্তা, তুই এমনভাবে মুচকে হাসছিস কেন? আরে হয়েছে কি তাহলে শোনো, আপনারাও শোনেন। রাতে কলেজের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছি আর স্বপ্ন দেখছি যে আমি একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। দেখলাম বাড়িটা অনেক পুরনো। আমি ভেতরে যেতে লাগলাম। বাড়িটা খুব বড় নয়, কিন্তু শরীরের ভিতর কেমন শিহরণ বয়ে চলেছে, একটু ভয় লাগছে। বাড়ির ভিতরে আসতেই বাড়ির মেইন দরজা লেগে গেল। আমি তো ভয়ে শেষ। আজকে মনে হচ্ছে নির্ঘাত মৃত্যু হবে। বাড়ির ভেতর থেকে কেমন বাজে গন্ধ আসে আর কত ময়লা। মনে হলো পেছন দিয়ে কেউ চলে গেল। ভয়ে আতারাম খাঁচা ছাড়া হয়ে যাচ্ছে। কে কে? আল্লাহ হেফাজত করো আমাকে। না না, ভয় পেলে চলবে না। একে একে রুমগুলো দেখতে লাগলাম, কই কিছু নেই তো। শেষ দরজা খুলতেই কোথায় যেন চলে এসেছে। এই রুমটা এত সুন্দর কি জন্য, কেমন আকর্ষণ করছে, তাই ভেতরে চলে আসি। ভেতরে আসতেই কোথায় যেন এসে পড়লাম। চোখ খুলে দেখি সুন্দর একটা বাগান, চারপাশে হরেক রকমের নানান ফুল। এটা কি হলো, আমি কোথায় আছি? আমি পড়ার সাথে সাথে জমিনটা কেমন কেঁপে উঠল। হঠাৎ অনেকের আওয়াজে তাকিয়ে দেখি অনেক মানুষজন। এইগুলোকে, মানুষ এত সুন্দর কিভাবে হয়? সবার চোখ কেমন লাল নীল হয়ে আছে। এখানে সবাই কি লেন্স ব্যবহার করে নাকি? আমি কোন দেশে এসে পড়েছি? হঠাৎ আমাদের রাজপুত্র এসেছে, ইয়াহু! এরা আবার কি বলছে? পেছনে কি কেউ এসেছে? পেছনে তাকিয়ে দেখি কেউ তো নেই। আরে এতক্ষণ তো খেয়ালই করিনি। আমি তো ওদের মতোই দেখতে হয়ে গেছি, শরীরের রং ওদের মতো। এগুলো কি হচ্ছে? হঠাৎ আজানের ধ্বনি কানে এলো, এত মধুর কণ্ঠ। আমি তো প্রেমে পড়ে গেলাম। সবাই আস্তে আস্তে আমার দিকে আসতে লাগলো। হঠাৎ করে কে একজন এসে জড়িয়ে ধরলো আর কান্নাকাটি শুরু করলো। এত দ্রুত ঘটলো কিছু টেরও পায়নি। আসলো কখন আর জড়িয়ে ধরলো কখন? কি হচ্ছে কি এসব? এতদিন কোথায় ছিল ভাইয়া? জানো, আমরা তোমাকে সবাই কত খুঁজেছি। তোমার জন্য যুগের পর যুগ অপেক্ষা করেছি। তোমার আসার অপেক্ষায় আছি, কখন তুমি আসবে। আমি এগুলো কি শুনছি? এই মেয়েটাকে আমাকে ভাইয়া বলছে কেন? আমি কি উল্টাপাল্টা কিছু খেয়েছি, না আমাকে খেয়েছে? আমি কি স্বপ্ন দেখছি? আমি কি করব খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে এগুলো আমার ভ্রম। ওই রুমে ঢোকার পর থেকেই এমন হচ্ছে। রাজপ্রাসাদে চলো, আম্মু তোমার জন্য অপেক্ষা করছে। তুমি আগে চলো, তারপর সবকিছু পরিষ্কার হবে যাবে। তুমি কে, কি তোমার পরিচয়? ঠিক বুঝলাম না। মেয়েটা ছেড়ে দিতেই মনে হচ্ছে আমি আকাশে ভাসছি, আর কেউ আমার ঠোঁট তার ঠোঁটের সাথে মিশিয়ে রেখে কিস করছে। কী সব হচ্ছে এগুলো? মনে হচ্ছে সকালে গোসল করার জন্য এইসব স্বপ্ন দেখছি। ছাড়াতে চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। ঠোঁট ছেড়ে দিয়ে বুকে মাথা রেখে কাঁদতে লাগলো। এ ভাই, এগুলো কি হচ্ছে? কিছুই তো মাথার মধ্যে ঢুকছে না। এরা সবাই কে? মনে হচ্ছে আমি মেয়াদোত্তীর্ণ সেবন করেছি। এত বছর কোথায় ছিলে তুমি? তোমাকে পৃথিবীর সব প্রান্তে খোঁজা হয়েছে, কিন্তু কোথাও পাওয়া যায়নি। আপনি কী সব বলছেন? আপনাদের মাথা ঠিক আছে? এখানে আসার পর থেকে কী সব শুনছি, আবার কখন জমিনে নেমে গেছে জানি না। মায়া, তুমি আসো, আমি আমার বরটাকে নিয়ে যাচ্ছি। চলেন মহারাজ। মনে হচ্ছে আমি উড়ে উড়ে যাচ্ছি। তাকে দেখি মেয়েটার ডানা বের হয়েছে। ডানাগুলো কত সুন্দর। মেয়েটাও অনেক সুন্দর। এর আগে এমন সুন্দর সুন্দর মেয়ে দেখিনি। মেয়েটা বর না কি যেন বললো। এত সুন্দর মেয়ে আর আমাকে তার বর বলছে। এমনিতেও সিঙ্গেল মানুষ আমি, বউ হিসাবে গ্রহণ করতে কোনো সমস্যা নেই।
এমন সুন্দরী মেয়ে হলে তো তার দিকে তাকিয়ে যোগের পর যোগ কাটিয়ে দেওয়া চাপে। আমি পড়ে যাব তো। পড়বেন না আপনি, আমি আছি না, আপনার খবর আছে আজকে। আপনারা পড়ি? শুনেছি পরীদের এমন ডানা থাকে আর তারা এমন সুন্দরী হয়। কল্পনা করো তোমারও ডানা আছে, ভাবো দেখবা তোমারও ডানা বের হয়েছে। ফাজলামো করছেন আমার সাথে? আমি মানুষ, আমার এসব নেই আর বের হবেও না। বিশ্বাস না হলে একবার চেষ্টা করে দেখো। এত করে বলেছে তখন ভাবলাম আমার ডানা আছে, কিন্তু কই বের হচ্ছে না কোথাও। আমি কয়েকবার চেষ্টা করলাম কিন্তু হলো না। না, হচ্ছে না। আমি মানুষ, আপনাদের মতো না। তুমি সন্দেহের বশে করছো তাই হচ্ছে না। আচ্ছা চিন্তা করিও না, তোমার শক্তি হয়তো জাগ্রত হয়নি, হয়ে গেলে সবকিছু পারবা। তোমার থেকে শক্তিশালী এই রাজ্যে আর কেউ নেই। কিসব বলে বোঝাতেই পারছি না। সবকিছু মাথার ওপর দিয়ে যাচ্ছে। তারপর অনেক বড় প্রাসাদে পৌঁছালাম। অনেকজন মানুষ, থুক্ক পড়ি, সব সৌন্দর্য মনে হচ্ছে আল্লাহ এখানে ঠেলে দিয়েছে। মেয়েটা একটা বড় রুমে নিয়ে এলো। একজন মেয়ে শুয়ে আছে। এটা তোমার আম্মু, এটাই তোমার জন্মদানকারী মা। মা কথাটা শুনে বুকের ভেতর কেঁপে উঠল। ওই মেয়েটাও এসে পৌঁছালো, যে মেয়েটা আমাকে প্রথমে জড়িয়ে ধরেছিল। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। মহিলাটা শুয়ে আছে কেন বসে পারছি না। উনি শুয়ে আছে কেন? এই অনেক কাহিনী। তুমি মাকে স্পর্শ করো, দেখবা আম্মুর ঘুম ভেঙে গেছে। আরে, আপনারা আমাকে যা ভাবছেন আমি সে না। আপনারা ভুল করছেন। আপনারা বিষয়টা বুঝতে পারছেন না। আমরা কোনো ভুল করছি না, আমরা ঠিকই জানি। তুমি স্পর্শ করো, যদি তুমি আমার ভাইয়া না হয়ে থাকো তাহলে তোমাকে তোমার জায়গায় পাঠিয়ে দেওয়া হবে, আর যদি তুমি হয়ে থাকে তাহলে তো তুমি সব কিছুই জানতে পারবা, তাই না? আমি মাথা নাড়িয়ে আমি আস্তে আস্তে হাত বাড়িয়ে মায়ের হাত স্পর্শ করলাম, কিন্তু কোথায়? কিছুই তো হচ্ছে না। দেখলাম আমি আপনাদের মতো না, আমি একজন মানুষ। এবার আমাকে আমার জায়গায় পাঠিয়ে দেন। সব কিছু কেমন স্বপ্নের মতো লাগছে। সত্যি তুমি আমার ভাইয়া না? প্রহরী এনার মস্তিষ্কের এই সব কিছুই মুছে পৃথিবীতে রেখে আসেন। সেই ভালো। বাপরে বাপ, কি আজব জায়গা এটা। আরে এত তাড়াহুড়া করো কেন? কেউ আমাদের রাজসভার পণ্ডিতকে নিয়ে আসো। তুমি কি করতে চাইছো? এর আগে যারা আসছিল তাদের কিন্তু দৈহিক গঠন চেঞ্জ হয়নি, কিন্তু এর হয়েছে। সাধারণ কারোর এমন হবার কথা না, কিছু একটা গন্ডগোল আছে। আমি এসেছি রাজকুমারী। আমি বলছি কি গন্ডগোল আছে? আর কি হয়েছে? রাজকুমার আমার সাথে আসেন। লোকটা আমাকে ডাকলেন এবং তার সাথে সাথে যেতে বললেন। কিছু না বলে সাথে সাথে যেতে বলল। একটা রুমে এলাম। আসতেই, আপনার শরীরে কোথাও কি কোনো কিছু আছে? মানে কোনো তাবিজ বা অন্য কিছু? আর রাজকুমারের পিঠে জন্মদাগ আছে। আপনার পোশাক খুললেন তো। আমি তো জানি একটা দাগ আছে, আর দাগটাও কেমন অদ্ভুত। কোমরে 5টা তাবিজও আছে। দাদুকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আমার কথার উত্তর দেয়নি। শার্টটা খুলে দিতেই লোকটা বলল, আপনি আমাদের রাজকুমার। আপনার তাবিজ খুলেন, দেখবেন আপনার শক্তি অনুভব করতে পারবেন। কিন্তু আমার দাদু এইগুলো খুলতে বারণ করেছে। আমি ওগুলো খুলতে পারবো না। আমি বলছি কোনো সমস্যা হবে না, আপনি খুলেন। সমস্যা হলে আমি দেখে নিব। জি। কোমর থেকে একটা করে তাবিজ খুলতে শুরু করি। খুলতেই শরীরের ভেতর কেমন হচ্ছে, কিছু একটা অনুভব করছি। সব তাবিজ খুলতে আমার আগে সব কিছু মনে পড়ে গেল। দানবের সাথে যুদ্ধ করতে গিয়ে মারা যেতে চলেছিলাম। তখন এক ব্যক্তি এসে আমাকে উদ্ধার করে। সেটা আর কেউ ছিল না, ওই হুজুর, মানে যাকে এতদিন দাদু মনে করে এসেছি। তারপর আর কিছু মনে ছিল না। এই তাবিজগুলোর কারণে আপনাকে এত বছর ধরে খুঁজে পাওয়া যায়নি। যে লোক আপনাকে তাবিজ দিয়ে রেখেছিল সেই লোক অনেক শক্তিশালী ছিল, মানতেই হবে। কিন্তু আপনাকে কেন এইভাবে তাবিজ দিয়ে রেখেছিল সেটা বলতে পারবো না। এখন মহারানীকে আপনি সুস্থ করে তুলতে পারবেন। আমার সব কিছু মনে পড়েছে। আমি আম্মুকে এখনই সুস্থ করে তুলব বলেই আম্মুর রুমে চলে আসি। পণ্ডিত মশাইয়ের কথা মতো আম্মুর হাত ধরতে উনি নড়ে উঠেছে। একটু পরে চোখ খুলে সবার দিকে তাকায়। আমাকে দেখতে পেয়ে কান্না শুরু করে। একটু পরে সব কিছু স্বাভাবিক। পুরো রাজ্য আনন্দের উৎসব শুরু হয়। বাবার কথা মনে পড়ল। ইস, আজকে উনি থাকলে আনন্দটা দ্বিগুণ হয়ে যেত। বাবার কথা মনে পড়ল। ইস, আজকে যদি উনি থাকতো তাহলে আনন্দটা দ্বিগুণ হয়ে যেত। বাবাও ওই যুদ্ধে মারা যায়। দেখতে দেখতে সময় পার হয়ে যায়। রাতে পালঙ্কে শুয়ে আছি। তখন ইরাবতী এলো। গিয়ে জড়িয়ে ঠোঁটের সাথে ঠোঁটটা মিলিয়ে
কিস করতে লাগে। আরও অনেক কিছু হলো, কিন্তু ওটা বললাম না, থাক। এই হচ্ছে আমার স্বপ্ন, তবে রোমান্সটুকু বললাম না, কারণ আপু আর আমু শুনছে তো নাকি? আমু আর আপু তো হাসতে হাসতে শেষ। ওরে তোর স্বপ্ন রে, তোর সাথে যে শয়তান থাকে তোর মতোই। ও আম্মা, ওই রকম একটা বউ এনে দিবা গো, লাল টকটকে একটা বউ, তাহলে জীবনটা ধন্য হয়ে যায় তো। এখনো দুধের দাঁত পড়ে নাই আর বউ নিবে? যা সর এখান থেকে। এই দাঁড়া দাঁড়া, আমার বান্ধবীর নাম তো ইরা। ইরা তোর স্বপ্ন কোথা থেকে আসলো? হুম। আমি কিভাবে বলবো কিভাবে এলো তো? না না, নিশ্চয়ই আমার বান্ধবীরা নিয়ে তুই উল্টাপাল্টা ভাবিস, না হলে তো ওরা তোর স্বপ্নে আসার কথা না। এ আপু, তুমি এগুলো কি বলো? ওদের দুজনকে আমার পরাপর চোখে দেখি, তোমার কসম। থাক, কসম খাওয়া লাগবো না, তোর কথা কিভাবে বিশ্বাস করব? আম্মু দেখো না, তোমার ছেলেকে অবিশ্বাস করছে। আরে সত্যি বলছি, তোমার ওই দুই বান্ধবীকে ভালো লাগে, ইচ্ছে করে প্রপোজও করে দিই। দেখতে কত সুন্দর, আমার স্বপ্নে দেখা পরিদের মতো। দেখছো আম্মু, তোমার ছেলে এগুলো কি বলে? আমার কি দোষ? তোমার বান্ধবীগুলোই তো বদমাস, আমাকে দেখলেই তাদের শুরু হয়ে যায় এটা ওটা। ওরা তো মজা করে তোর সাথে। আমিও মজা করলাম, ছি। সেটাই তো ভাবছি, তুই মজা করলি না কি করলি। আচ্ছা সে যাই হোক, এখন খাওয়া শেষ করে গিয়ে রেডি হয়ে নে, আজকে কলেজের প্রথম দিন। যাচ্ছি। খাওয়া শেষ হতেই রুমে এসে ফুল ভলিউমে গান ছেড়ে দিয়ে রেডি হয়ে নিলাম। ওই আফারে, তোর আটা ময়দা মাখা শেষ হলো? কোথা তোর কি যে করব, চল হয়ে গেছে। হেঁটে হেঁটে যাবা? অনেকক্ষণ লাগবে তো। তুই গেলে অটোতে চলে যা, অথবা তোর সাইকেল আছে নিয়ে যা, আমি তো হেঁটে হেঁটেই যাব। আচ্ছা চলো। তারপর হাঁটতে লাগলাম। যদি ওদের সামনে কিছু করছিস না তুই, তাহলে তোর কপালে কিন্তু দুঃখ আছে, মনে রাখিস। আমি কিছু করি না, তোর বান্ধবী দুটোই লোচো। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম, দেখি ইরা আপু আর মেঘা আপু দাঁড়িয়ে আছে। ওদের দেখে আবার স্বপ্নের কথা মনে পড়লো। আহারে, আমার ইরাবতী কত সুন্দর যে ছিল মুহূর্তগুলো। কিরে, এই শয়তান এমনভাবে হাসছে কেন? নিশ্চয়ই শয়তানি কোনো মতলব আছে। আরে না, তেমন কিছু না, আমার স্বপ্নের কথা মনে পড়েছে, এই আর কি। আর আমার দুইটা কুইনের কথা মনে পড়েছে। আহা, কত সুন্দর ছিল দুজনে, মনে হচ্ছে পরি। উফ, পরি তো ছিল। তুই আবার কি স্বপ্ন দেখেছিস? বাদ দে তোর ফালতু কথা। আমার ইরাবতী, আমার মেঘবতী, আহা, কখন যে স্বপ্নের রানী বাস্তবে আসবে। এই দাঁড়া দাঁড়া, তুই আমাদের দুজনের নাম বলছিস কেন? তোর মতলব কি শোনা? হুম। এই কাহিনী অনেক লম্বা গো, জানো। ছোট করে বলো শোনা। না থাক, তার প্রয়োজন নেই। তোমাকে অনেক সুন্দর লাগছে, মন চাচ্ছে একটা পাপ্পি দিই। আসো শোনা, আমি তোমাকে একটা চুমু দিচ্ছি। আচ্ছা তোর কি লজ্জা শরম করে না রে? এত বড় একটা ছেলেকে চুমু দিতে চাচ্ছিস, লোকে কি বলবে? তোকে কেউ বিয়ে করতে চাইবে? কেউ না করলে তোর ভাই আছে না, তোর ভাইকেই বিয়ে করে নেব। হুম। ধুর, এমনভাবে বলো না তো, লজ্জা করে, আমার শরম করছে। ধুর। তোর লজ্জা শরম বের করছি আমি, দাঁড়া। মেয়েদের মতো আমার ঢং করছিস কেন? তোর বান্ধবী এমনভাবে বললে কি লজ্জা লাগবে না? সত্যি তুমি আমাকে বিয়ে করবা? কত কিউট তুমি, তোমাকে কি বিয়ে করতে চাইবে না বলো? আরে না, এই চিকনা আমার। আরে না, এই চিকনা আমার। বিধি, তুমি বলে দাও আমি কার? দুটি মানুষ একটি মনের দাবিদার। সব বাদ, দুজনে যতদিন বিয়ে না হচ্ছে ততদিন দুজনে আমার। আই লাভ ইউ টু। তোর শয়তানি কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। এই তুই চুপ থাক তো। না শোনা, তুমি শুধু আমার। না, তুমি আমার। দুজনে দুই হাত ধরে টানতে শুরু করেছে। এই আপু, আমাকে বাঁচা, দুজনে আমাকে মেরে ফেললো রে। আমাকে ডাকিস কি জন্যে? আমি কিছু করতে পারবো না। এমনভাবে টানাটানি করছে কেন? আমার হাত ছিঁড়ে যাবে তো, ছেড়ে দাও আমাকে। এই ছাড় তো। আমিও ছাড়বো না, তুমি শুধু আমার যা। আপু, আমাকে এদের দুজনের মাঝখান থেকে বাঁচা না, না হলে তো এত কিউট ভাইটার অকালে প্রাণ যাবে রে। তুমি মরলে আমার কি হবে জান? কলেজে চল, দেরি হয়ে যাচ্ছে। তোরা দুজন যেমন তেমন, এটাও তিনজনে মিলে গেছে ভালো। দুজনে ছেড়ে দিতেই হাফ ছেড়ে বাঁচলাম। যার কপালে যাবে এরা, তাদের কপালে দক্ষ আছে, কারো লাগলে এই দুটোকে নিয়ে যেতে পারেন। এরা আপু, ও আপু। বল, আর এমনভাবে ডাকার মতলব কি রে? তোমার চাচাতো বোন কেমন আছে গো? ওর কি বয়ফ্রেন্ড আছে? না থাকলে একটু প্রেমটা করিয়ে দাও না। শালা কুত্তা,
এইমাত্র আমাদের সাথে প্রেম করতে চাইলি, আর এখন আমার চাচাতো বোনের সাথে প্রেম করিয়ে দেওয়ার কথা বলছিস? দেখেছিস মেঘা কত বড় লুচু? তোমাদের সাথে কে প্রেম করবে? তোমরা আমার কিউট সুন্দরী আপু না? আর সিনিয়র মেয়েদের সাথে প্রেম করা মানে নিজের পাশায় নিজে লাথি মারা। কি রে, তুই না বলিস সিনিয়র মেয়েদের সাথেই প্রেম করলে এটা ওটা সুবিধা, এটা পাবি ওটা পাবি? ওটা তো আবেগে আপ্লুত হয়ে বলি গো, আর বাস্তবতার দিক থেকে দেখলে তো কপালে দুঃখ আর দুঃখ। আহা সোনা গো আমার, তাই নাকি সোনা? জানো ও আপু, বলো না তোমার চাচাতো বোনের সাথে প্রেম করে দিবে কিনা? কাছে তোকে প্রেম করিয়ে দিচ্ছি। এমন প্রেম করিয়ে দিব না জীবনে প্রেম করতে চাইবি না, সারা কুত্তা। আমি করতে হলে তুমি করতে। এমনভাবে ঝগড়া করতে করতে কলেজে চলে আসি। আহা, কলেজ নিয়ে কত চিন্তা ভাবনা। কলেজের ভেতরে আসতেই মনের ভেতরে লুঙ্গি ডান্স দিচ্ছে। যাক, এবার তাহলে এখন প্রেম করতে পারবো। এবার একটা গার্লফ্রেন্ড পাবো। কেমন দেখছিস বল? ছোট বড়, মেজো সেজো সব ধরনের দেখেছি। আহা, হারিয়ে যেতে ইচ্ছে করছে, মন চাইছে। চাওয়াচ্ছি তোর? এই, তোর মন কি চাচ্ছে রে? না কিছুই না, মেয়ে পটাবো ওরা দোরা। ইয়াহু, আমার খুশি আর দেখে কে? শুনেছিস ওর কথা? আচ্ছা আচ্ছা, মেয়ে পটাবি তো? আয় গেলাম, তারপর ঘুরে ঘুরে মেয়ে দেখতে লাগলাম। বাপরে বাপ, এত মেয়ে, কোনটা রেখে কোনটার দিকে দেখবো? হঠাৎ ধাক্কা খেয়ে পড়ে গেলাম। সরি ভাইয়া, সরি। বেয়াদব, চোখে দেখিস না? গালে হাত দিয়ে ছেলেটার দিকে তাকিয়ে আছে। এমনভাবে দেখিস কিসের জন্য? এমনভাবে দেখলে তোর চোখ খুলে হাতে ধরে দিব। গালে হাত দিয়ে আবুদের কাছে চলে এলাম। আমার গালে হাত দেওয়া দেখে আবু বলল, এমনভাবে গালে হাত দিয়েছিস কেন? একজন আমাকে মেরেছে। কেন মারলো? নিশ্চয়ই তুই কিছু করেছিস তাই তোকে মেরেছে। আরে না, হাঁটতে হাঁটতে ধাক্কা লেগে গেছে, সরি বললাম, কিন্তু তাও মারলো। দেখি তোকে কে মেরেছে, চিনতে পারবি ওই ছেলেটাকে? পারবো। তিনজনে উঠে হাঁটতে লাগলাম। আমি আগে অনেক খোঁজাখুঁজির পর ওই ছেলেকে দেখতে পেয়ে আপুকে বললাম, আপু ওই ছেলেটা। আপু আমার হাত ধরে হাঁটতে লাগলো। মামুন, ওরা তিনজন এদিকে আসে কেন রে? যে ছেলেটাকে থাপ্পড় দিয়েছিলি ওটাও তো ওদের সাথে আছে। মনে হচ্ছে তোর কপালে মায়ের আছে। এই তিনটি যে ডেঞ্জারাস মায়েরই। আমি এখান থেকে ভাগি। হাসান, বাঁচা চাইলে লাগা দৌড়। আরে শালা, পালাচ্ছিস কোথায় বল? তুই আমার ভাইকে মারছিস কেন? কখন মারলাম? আমি কাউকে মারিনি। আপু ছেলেটার গালে একটা থাপ্পড় দিল। আপুর থাপ্পড় দেওয়ার পরে ইরা আপু আর মেগা আপু একটা একটা করে থাপ্পড় দিল। একটার সাথে দুইটা ফ্রি। কেমন আমার কিউট ভাইটাকে তুই মারিস, এরপরে যদি আর মেরেছিস না তাহলে তোর কি যে করবো রে। ডেভিল মার্কা হাসি দিয়ে চলে আসলাম। সুখে আমার কাঁদতে ইচ্ছে করছে। তোমরা আমাকে এত ভালোবাসা আমি কোথায় রাখবো? আমি তো ইমোশনাল হয়ে যাচ্ছি। তোর যখন কান্না করতে ইচ্ছে করেছে তখন কান্না কর। যদি না কান্না আসে তাহলে ব্যবস্থা করে দিচ্ছি, কান্না চলে আসবে। না থাক, এত উপকার করা লাগবে না। ভাই, থাপ্পড় খেতে কেমন লাগলো? সুন্দরী মেয়েদের কাছ থেকে থাপ্পড় খাওয়ার মজাই আলাদা। মায়ার ছোট ভাই আছে জানতাম না তো। মেঘাকে পটানোর আগে মায়ার ভাইকে পটাতে হবে। যা বুঝলাম মায়ার ভাইয়ের সাথে ওদের সম্পর্ক ভালো। অকালে মরতে চাস নাকি? যে ডেঞ্জারাস মায়েরই দেখলেই তো ভয় করে। আহা, আমার যদি এমন একটা আপু থাকতো আর তার যদি এমন বান্ধবী থাকতো তাহলে তো মজাই মজা। তোমরা যাও, আমিও যাই। তারপর আবারও কাজে লেগে পড়ে। না মানে মেয়ে দেখার কাছে আর কি। আবারও কার সাথে ধাক্কা লেগেছে। এই, চোখে দেখে হাঁটতে পারেন না? আপনি চোখে দেখেন না? মেয়ে দেখলেই ধাক্কা দিতে ইচ্ছে করে, তাই না? ছেলে দেখলে ধাক্কা দিতে ইচ্ছে করে, তাই না? ধুর, আপনার সাথে কথা বলতে গিয়ে সব মিস চলে যাচ্ছে। ওই মেয়ের সাথে আর কথা না বাড়িয়ে হাঁটতে লাগলাম। পাল্টো কোথাকার, কোথা থেকে যে এগুলো আসে উপরওয়ালাই জানে। ঘুরে ঘুরে দেখে ক্লাস খুঁজে ক্লাসে চলে আসি। দেখে ওই মেয়েও আমাদের ক্লাসে। তখন যার সাথে ধাক্কা লেগেছিল আর কি, মেয়েটা আমাকে দেখে রাগি চোখে তাকিয়ে গিয়ে বেঞ্চে বসে পড়লো। বসে আছি, তখন কেউ পিঠের উপর মারলো। আজকে কবলে শুধু মারি আছে নাকি? এই কোন শালারে আমারে মারিস? তোর দুলা ভাই শালা। ওহো, তুই কখন আসলি? অনেকক্ষণ হয়েছে। তোর ফোন দেখতো, তোকে কতবার ফোন দিয়েছি। আব্বে, সব দেখতে দেখতে কিছু বুঝতে পারেনি। চারদিকে তো পরিদের মেলা। আচ্ছা, বাকি সব কোথায় আছে? এখনো আসেনি? বাইরে আছে। তুই কিসে আছিস রে? আপুদের সাথে এসেছি, তাই তোকে ফোন দিইনি। তা তো আসবি,
দুইটা আছে না, ওই দুইটাকে পেয়ে তো আমাদের ভুলেই যাবে। আবে না, তোদের কি ভুলে যাওয়া যায়? তা কেমন মেয়ে দেখলে? শালা এখানে কত মেয়ে, চারদিকে শুধু বেডি আর বেডি। তার বলতে দুই একটা তো পটাইতে হবে। আচ্ছা, মিষ্টিরা আসেনি? ওরা কি এই কলেজে ভর্তি হয়নি? আমি কিভাবে বলবো, আমি তো দেখতেই পাইনি। একটু পরে বাকি বন্ধুরা আসে, তারপর ওদের সাথে কথা বলতে বলতে ক্লাসে স্যার আসে, তাই সবাই ক্লাসে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি। আজকে যেমন তেমনভাবে ক্লাসটা শেষ হলো। যাবার সময় বললাম, আচ্ছা বিকেলে তোদের সাথে কথা হবে। আবারও চারজনে হেঁটে হেঁটে যাচ্ছি। তখন বললাম, প্রিয়তমা, তোমার বুকের মধ্যে সারা জীবনের জন্য রেখে দাও না গো। কেউ যদি জিজ্ঞেস করে আমি কে, তাহলে তাকে বলে দিও আমি তোমার চাকর। আরে কি দিল? এগুলো বলে আজকে কয়টা মেয়ে পটিয়েছিস? আরে না, একটাও না। আমি ভদ্র ছেলে, তাই না রে আপু? তো এ নাকি ভদ্র? এমনভাবে ভদ্রতার অপমান করিস না। আপু দেখ না তোর বান্ধবী কি বলে। আমি গানে এখন শুনি না, কি বলছিস জোরে বল। তোকে কিছু বলতে হবে না, তার থেকে বরং গান গাই। মন চায় তোরে রাখুম তোরে ঝাপাট দিয়ে। হায় হ্যাঁ হ্যাঁ, শোনা গো আমার, আসো জাপটে ধর, আমি কিছু মনে করবো না। ছি, আমার বয়ে গেছে তোমাকে জড়িয়ে ধরতে। আমার এতটাও দিন খারাপ না যে তোমাকে জড়িয়ে ধরবো। কি বলি তুই? তোকে তো আমি ধরতে পারলে কি যে করবো রে। শালা আমার সাথে কথা বলার জন্য কত ছেলে লাইন ধরে থাকে, আর তুই আমাকে এত বড় কথা বলছিস? শালা যত বড় মুখ না তত বড় কথা। তাহলে কথাটা বের হলো কিভাবে? একটু তো বুঝে শুনে কথা বলো। তোমার তো দেখি বুদ্ধিও কম। তোর ধরতে পারলে না তোর প্যান্ট খুলে মাথায় বেঁধে দেবো। একদম খোলাখুলির দিকে যাবে না, শুরু করলে শেষ হবে না। তোরা দুজন থামবি? দুজনের মুখে এবার লাগাম দে। তারপর চুপ করে হাঁটতে লাগলাম। ইরাপদের যাবার রাস্তা আসতেই ওরা চলে গেল। হঠাৎ করে আপু দিল মাথার উপর একটা। মারিস কি জন্য? এত বেয়াদব কি জন্য হয়েছিস? দিন দিন আরো বেয়াদব হয়ে যাচ্ছিস। ওরা তোর বড় না, কেন এমন করছিস ওদের সাথে? ওরাই তো আগে শুরু করেছে, আমি কিছু না বললেও ওরাই তো করে। চুপচাপ থাকলেও আমাকে খোঁচাতে শুরু করে। সব দোষ আমারই বুঝি। তোমার বান্ধবীদের দোষ দেখতে পাচ্ছ না? ওরা তোর বড়, ওরা মজা করতেই পারে। ওরা করলে আমি করতে পারবো না? বড় বলে 7 খুন মাপ, আর আমি করলে দোষী? এই এত বড় বড় কথা বলিস কি জন্য? আগামীকাল থেকে তুই আমাদের সাথে আর আসবি না। তোকে আব্বু সাইকেল কিনে দিয়েছে, তুই ওটা নিয়ে যাওয়া আসা করবি। ঠিক আছে ঠিক আছে। তারপর আর কিছু না বলে চুপচাপ হাঁটতে থাকি। একটু পরে বাসায় চলে আসি। এসে ফ্রেশ হয়ে নামাজ পড়ে খেতে এলাম। খাচ্ছি আর গোপালবার দেখছি। খাওয়া শেষ করে রুমে এসে দিলাম ঘুম। এক ঘুমে বিকেলে ঘুম থেকে উঠে একটু পরে আমি বাগানে চলে আসি। বন্ধুরা মিলে এখানে আড্ডা দিই। জীবন তো তোর কাটছে, দুইটা সুন্দরীর পাশে থাকছিস, মজা করছিস। শালা আমাদের ওই জীবন কেউ ফিরেও তাকায় না, দেখলেই তেলে বেগুনে জ্বলে ওঠে। আচ্ছা, আমাকে দেখতে এতই খারাপ বলতো? দুঃখ করিস না রে পাগলা, তোদেরও কপালে জুটবে। তবে আপুর কাছে কত যে বকা খাওয়া লাগে তোদের কি বলবো। দুজনের একজনকে প্রপোজ করলেও তো পারিস। ছি 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 ছি, জীবনটা বাঁশবাগান হয়ে যাবে। তুইটা আস্ত রাক্ষসী। আমার থেকে ছোট একটা দেখে প্রেম করব, যেন শাসনে রাখতে পারি। আর ওগুলোর সাথে প্রেম করতে গেলে ওরাই শাসনে রাখবে। তাহলে একটার সাথে আমাকে প্রেম করিয়ে দে। আপু আমাকে তো আর আস্ত রাখবে না। আর আমাকে অকালে মারার জন্য এই কথা বলছিস? পারলে নিজের রাস্তা নিজে করে নে। ঠিক আছে, মনে রাখলাম। আমারও সময় আসবে, তখন এই কথা তোর কাছেই ফিরিয়ে দিব। আব্বে যা যা। তারপর আড্ডা দিয়ে বাসায় চলে আসি। এসে কিছুক্ষণ গেম খেলে দেখানোর জন্য পড়তে বসি। তারপর একটু পরে আবার গেম খেলতে বসি। হালার পুত, রিভাইভ দে। তোর রিভাইভ তুই কর, আমি পারবো না। ঠিক আছে, দিতে হবে না। চুপ করে ওর খেলা দেখতে লাগলাম। তখন অন্য একটা বন্ধু রিভাইভ দিল। গেম খেলতে খেলতে শেষ পর্যন্ত আমি টিকে আছি। এখন রিভাইভ দেওয়ার জন্য আমাকে বলে, কিন্তু টোকেন নেই। আর এদিকে বট রিভাইভ দে, রিভাইভ দে বট, তাড়াতাড়ি ফ্রি রিভাইভ নে, নুবরা ফ্রি রিভাইভ নে। দিচ্ছি তোদের রিভাইভ। শালা আমি বট তাই না? দেখি একটা ল্যান্ডমাইন আছে, ওটাতেই কাজে লাগাই। সুন্দর করে ল্যান্ডমাইন বসিয়ে নিচের ল্যান্ডমাইন নিজেই শেষ। স্পিকার অফ করে রেখেছি, তাই কে কি বলছে বুঝতে পারছি না। তবে এটা জানি 3 জনে অনেক গালি দিচ্ছে। শালা আমি বট তাই না? তাই বটের মতোই কাজ করলাম। আপনারা এমন কে কে করেন বলে যান। তারপর কিছুক্ষণ গেম খেলে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে আপুর ডাকে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে সাইকেল নিয়ে চলে আসি কলেজে। কি রে, তোর সাথে তোর ভাই আসেনি? না আসলে আজকে কলেজে আসবে না?
সাইকেল নিয়ে কলেজ চলে গেছে। দুজনে মিলে ওর সাথে এমন করিস কি জন্য রে? ভালো লাগবে তো। ইচ্ছে করে তোর ভাইয়ের গুলো গাল দুটোকে না চটকে চটকে লাল করে দিই। আমারও ইচ্ছে করে। চল কলেজে গিয়ে দুজনেই একসাথেই ধরবো, তারপর আমাদের মিশন কমপ্লিট করব। তোর ভাইটাকে আমাদের দে। ওর সাথে এমন কথাগুলো একদম বলবি না, ওরা থেকে দূরে দূরে থাকবি কেমন? মনটা চাই তোর ভাইকে কাছে টেনে একটু আদর কইরা দি। পাঠিয়ে দিব নাকি আজকে? যদি বলিস রাতে পাঠিয়ে দিব। একটু তো লজ্জা কর তোরা, আমার ছোট ভাই, মানে তোদেরও ছোট ভাই, সেখানে এগুলো কিভাবে বলতে পারিস? আহা, এত রাগ করিস কিসের জন্য? আমরা তো মজা করছি, আর দেখতেই তো পাচ্ছিস কিভাবে বললাম। আর তোর ভাইকে তো আমার ভবিষ্যৎ বর্বর লাগে। তোর ভাইয়ের দায়িত্বটা আমাকে দিয়ে দে না। না, আমিই নিব তোর ভাইয়ের দায়িত্বটা, আমিই নেব। আমারে দিয়ে দে বোন। দুজনে এত নির্লজ্জ কেন বলতো? ও তোদের ছোট না? একটু তো লজ্জা শরম কর। ছোট মরিচের ঝাঁজ বেশি বান্ধবী, আর বড় ছোট করে লাইট অফ মানে সব সময়। দিয়ে দে না তোর ভাইকে। এমন ভাবে চাচ্ছে মনে হচ্ছে সরকারি কোনো জিনিস। দেখ একটু লজ্জা শরম কর। না না, খেলবো না। দেখ আমাদের লজ্জা শরম সবকিছুই আছে। থু, তোদের নাকি লজ্জা শরম আছে? সময় থাকতে ভালো হয়েছে। এই দাঁড়া। গতকালের ছেলেটার কথা শুনে দাঁড়িয়ে যায়। আবার কি বলবে? মারবে নাকি? মারলে আবার বলে দেব। জি ভাইয়া বলেন। আজকে যে ওদের সাথে আসিসনি, কেউ কে আসবে নাকি? আসবে, রাস্তায় আছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ও আচ্ছা আচ্ছা, শোন, একটা কাজ করে দিতে পারবি? আমি আপনাকে সাহায্য করবো কি জন্য? তুই যা খাবি খাওয়াবো, কিন্তু আমাকে একটু হেল্প কর। কিন্তু কি করতে হবে আমাকে? তেমন কিছু না, মেঘাকে পটাতে সাহায্য করতে হবে। একটু ভেবে বললাম, আচ্ছা ঠিক আছে, কিন্তু যদি কথা নড়চড় হয় তাহলে তো বুঝতেই পারছেন। আচ্ছা এখন তাহলে রেস্টুরেন্টে চলেন। এখন? যাবেন কিনা বলেন, না হলে আমি গেলাম। আচ্ছা চল দোস্ত, আমাকে কিছু টাকা দে। আমার কাছে টাকা নেই। এমন করছিস কি জন্য? আমি না তোর বন্ধু, দে না। আচ্ছা নে, আজ তো একটা বাস খাবি বলে দিলাম। গরিবদের কথাও বাসি হলে সত্যি হয়। তারপর ওই ভাইয়ার সাথে রেস্টুরেন্টে চলে এলাম। এসে বেশ কিছু অর্ডার দিয়ে বসে আছি। ভাইয়াটা আমার দিকে শুধু তাকিয়ে আছে। আচ্ছা ভাইয়া, আপনার নাম কি? তোমার নাম কি? আকাশ আহমেদ নীল। আচ্ছা আপনি তো প্রপোজ করতে পারেন, তাহলে আমাকে দিয়ে বলানোর কি আছে? যেই ডেঞ্জারাস, তোমার সাথে ওর সম্পর্ক ভালো দেখলাম, তাই তোমাকে বলা। সাহায্য করবা তো? তবে এমনভাবে খাইতে দিলে, না হলে আমি কিছুই করতে পারবো না। শালা, আমার কত টাকা যে শেষ করবে আল্লাহ জানে। ও কি বাসা থেকে খেয়ে আসেনি? এত খাবার কি করবে? বাছাধন, প্রেমে কি কি করা লাগবে এবার বুঝতে পারবা। আচ্ছা, মেঘার তো কোনো বয়ফ্রেন্ড নেই? আমি যতটুকু জানি ওনার কোনো বয়ফ্রেন্ড নেই। আচ্ছা ঠিক আছে, যেমন ভাবেই হোক তুমি একটু সাহায্য করো। যতটুকু সম্ভব করব। তারপর খাবার আসতে খেয়ে কথা বলতে বলতে চলে আসি। ক্লাসের দিকে যেতে গিয়ে দেখি আপু, মেঘা আপু আর ইরা আপু বসে আছে। ওদের কাছে গিয়ে বললাম, কেমন আছো তোমরা? কিরে, তুই ওই শয়তানের সাথে কি করছিলি? আরে শোনো না, একটা কন্ট্যাক্ট পেয়েছি। যদি মেঘা আপুর কম্প্রোমাইজ করে তাহলে আমার খাদক বিজনেসে লাভ হবে। নির্ঘাত আমাকে পটাতেই সাহায্য করতে বলেছে, তাই তো? ঠিক ধরেছ। আচ্ছা শোনো, প্লিজ প্লিজ কম্প্রোমাইজ করো না। আমার দিকে তাকিয়ে, এই পিচ্ছি ভাইটার দিকে তাকিয়ে কম্প্রোমাইজ করো প্লিজ। কি বললি তুই? একটা কেউ লাঠি দে তো। ওই শালার একটু লজ্জা শরম নাই। একদিন থাপড় খেয়েছে, তাও আমার পিছনেই পড়েই আছে। আরে ওর পকেট খালি করতে সাহায্য করো। তোকে সাহায্য করতে হবে না, আমি তোকে খাওয়াবো। কিন্তু তোর কোনো কথাই শুনছি না। কিরে, তুই এমন ভাবে তাকিয়ে আছিস কেন? না না কিছু না। আচ্ছা ঠিক আছে, খাওয়াবা তাহলে? এখন তুই যা ভাগ। এরপর যদি আসিস তাহলে তোর গাল আর আমার ঠোঁট, না মানে দুঃখিত, আমার হাত। তোমার ঠোঁট হলে এমন কত কিছুই করতে পারি। দেখি আপু কি যেন খোঁজাখুঁজি করছে। এখান থেকে এখনই ভাগে, না হলে আমার কপালে লাঠির বাড়ি আছে। তাই বেশি কিছু না ভেবেই দিলাম তোর। দৌড়াতে দৌড়াতে আবারও কারোর সাথে ধাক্কা খেয়ে এবার তার ওপরে পড়ে যায়। সামনে তাকিয়ে দেখি গতকালের মেয়েটা। তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বললাম, সরি সরি সরি, দেখতে পাইনি। মেয়েটা উঠতে উঠতে বলল, রাখেন আপনার সরি, চোখে দেখতে পান না? গতকাল একবার এমন করলেন, আর আজকে আবার চোখ খুলে কি বাসায় রেখে এসেছেন?
বুঝতে পারছি আপনি ইচ্ছা করেই এমন করছেন। আপনাদের মতো থার্ড ক্লাস ছেলেদের আর কি এগুলো করা ছাড়া? মেয়েদের দেখলেই এসব। এদের পারিবারিক শিক্ষা কেমন কে জানে? সত্যি আমি ইচ্ছে করে করিনি, দৌড়ে আসছিলাম তাই এমনভাবে পড়ে গেছি। চুপ, বেয়াদব কোথাকার। পারিবারিক শিক্ষা নিয়ে তারপর আসবেন। আর পরিবারের শিক্ষা না থাকলে আমাদের বাসায় পাঠিয়ে দেবেন, শিখিয়ে দেব। সামান্য এমন হবার জন্য আপনি আমার পারিবারিক শিক্ষা আর পরিবার নিয়ে কথা বলতে পারেন না? আমি বলছি না যে আমি আপনাকে দেখিনি, আর সরি বললাম না? চুপ বেয়াদব, এটা তোর কাছে সামান্য বিষয় মনে হলো? আমি কিছু বলার আগে মেয়েটার গালের উপর একটা থাপ্পড় পড়ে গেল। আরে আমি না, অন্য কেউ মেরেছে। দেখি মেঘা আপু মেরেছে। মেয়েটা গালে হাত দিয়ে আমার দিকে আর মেঘা আপুর দিকে দেখছে। আপনি আমাকে কোন সাহসে মারলেন? আগে বল, তুই আমার ভাইকে কোন সাহসে মারলি? এমনকি আমার পরিবার নিয়ে কথাও বললি। আমরা তিনজনে দেখেছি এখানে কি হয়েছে। মানলাম ও ভুল করেছে, এবং এটাও জানতেই হয়ে গেছে। ও যদি ইচ্ছে করে করতো তাহলে আমিই ওকে মারতাম, তোর কিছু করা লাগতো না। আমার দৌড়ানো খেয়ে এসেছে আর তোর সাথে গিয়ে ধাক্কা লেগে পড়েছে, আর তুই কত কিছু বললি আর থাপ্পড়ও মারলি। তোকে সরি বলেছে না বলেনি বল? আর তুই আমার পরিবার সম্পর্কে কতটা জানিস? চুপ করে না থেকে উত্তর দে। সরি বলেছে। আর কিছু বলিস না, না হলে কান্না করে দেব। আচ্ছা আপু, তুমি যাও। প্রথমে যদি থাপ্পড় দিয়ে চলে যেতে তাহলে তোমাকে থাপ্পড় খাওয়া লাগতো না, আর এত কিছু হতোও না। ওর পরিবার নিয়ে বললে আর মারলো, তাই এতটা রেগে গেছে। অজান্তেই এমন হয়ে গেছে। তোমার এত কিছু বলার উচিত হয়নি। মেয়েটা চলে গেল, যেতেই আপু কান ধরলো। এই ছাড়ো ছাড়ো, কান ধরেছো কেন? তুই দেখে শুনে রাস্তায় চলতে পারিস না? আমি কি ইচ্ছে করে করেছি নাকি? তুমিই তো দৌড়ানি দিয়েছ। যা সর এখান থেকে। যেখানেই যায় না কেন একটা না একটা সমস্যার দাঁড় করাবেই। আমি মনে হচ্ছে নিজের ইচ্ছায় এগুলো করি, এগুলো একা একা হয়ে যায়। ওখান থেকে ক্লাসরুমে চলে আসি, কারণ ক্লাসের সময় হয়ে গেছে। এসে নীল যেখানে বসে আছে ওখানে গিয়ে বসলাম। কিরে, তুই এতক্ষণ কোথায় ছিলি? তোকে কোথাও দেখতে পেলাম না। এমনি ঘুরে বেরিয়েছি, ক্লাসে স্যার চলে আসে তাই ক্লাসে মন দিলাম। টিফিন পিরিয়ড বের হয়ে ঘোরাঘুরি করছি, তখন পেছন থেকে কেউ শার্ট টেনে ধরেছে। এই কে রে? শালা, আমি তোরে বলেছি কি আর তুই করেছিস কি? এ কি ভাইয়া, আপনার গাল এমন টমেটোর মতো লাল হলো কিভাবে? মেঘা মেরেছে। তুই কি প্যাচ লাগিয়েছিস বলতো? আহা, আপনি যেভাবে বলছেন আমি ওভাবেই বলেছি। এখানে আমার দোষ কোথায় বলেন? এখন আপনাকে কেন মারলো আমি কিভাবে বলবো? আচ্ছা ভাইয়া, আপনাকে বাদ দিয়ে অন্য কারোর উপর ট্রাই করেন। আমি যতটুকু বুঝতে পারছি যে মেঘা আপু আপনার প্রেমে পড়েছে না, মনে হচ্ছে আপনাকে পছন্দই করে না। ইচ্ছে করছে তো তোকে একটা দিতে, কিন্তু তোকে একটা মারলে কতগুলো মাইর খেতে হবে নিজেও জানি না। শালা, তোর জন্য এমন হয়েছে। যত দোষ নন্দঘোষ, আমি কিছুই করিনি। আপনি যেভাবে বলেছেন আমি সেভাবেই বলেছি। যা যা, তোকে দিয়ে কিচ্ছু হবে না, নিজেই কিছু করতে হবে। ভাইয়া, আপনি অন্যজনের উপর ট্রাই করেন। আর তখন তো আপনাকে মিথ্যা বলেছি। মেঘা আপুর বয়ফ্রেন্ড আছে, কথাবার্তাও চলছে। আবার মিথ্যা বলিস? আমাকে তো মারতে মারতে বললো যে ওর বয়ফ্রেন্ড নেই। তাহলে এখন বয়ফ্রেন্ড কোথা থেকে আসছে? আপনাকে মিথ্যা বলেছি, সত্যি মেঘা আপুর বয়ফ্রেন্ড আছে। না হলে আপনি ভাবেন এত চেষ্টা করেও কেন পড়তো না? আপনি কি দেখতে খারাপ বলেন? আমিও তো সেটাই ভাবছি। তাই বলছে কি অন্য কোথাও ট্রাই করেন, ওইটাই আপনার জন্য ভালো হবে। শুধু শুধু আপনি সময় নষ্ট করছেন। আচ্ছা এবার যাই। আমি আর নীল চলে আসলাম। আস্তে আস্তে নীল বলল, সত্যি কি মেঘা আপুর বয়ফ্রেন্ড আছে আর তার বিয়ে? আমি জানি না, মিথ্যা বলেছি। আর মেঘা আপু যদি হাসান ভাইকে ভালোবাসতো তাহলে এতদিনই ঠিক রাজি হয়ে যেত। হাসান ভাইয়ের জন্য যদি মেঘা আপুর মনে কিছু থাকতো তাহলে সবার সামনে এমন চড়থাপ্পড় মেরে অপমান করতো না। তাও একটা কথা, হয়তো প্রেম ভালোবাসা পছন্দ করে না, আর না হলে মনে মনে কেউ না কেউ আছে। থাকতে পারে, কে কি করছে এগুলো দেখার বিষয় না। বিষয় হচ্ছে একটা গার্লফ্রেন্ড খোঁজা। তারপর বাকি ক্লাস শেষ করে ক্লাসে চলে আসি। এমনভাবে কয়েকদিন চলে যায়। হাসান ভাইকে দেখে নতুন একটা মেয়ের সাথে করছে, মনে হচ্ছে এটাকে পটিয়েছে। হাসান ভাইয়ের কাছে গিয়ে বললাম, কি ভাই এটা কে, ভাবি নাকি? আরে না বন্ধু। আরে বুঝি বুঝি, মিথ্যা বলতে হবে না। সে যাই হোক, মানাবে ভালো, চালিয়ে যান। ফালতু কথা না বলে এখান থেকে যা তো। যাচ্ছি যাচ্ছি,
ওদের ওখান থেকে চলে আসলাম। দেখি ওই মেয়েটা বসে আছে। তার কাছে গিয়ে একটু দূরত্ব বজায় রেখে বসলাম। আমার দিকে তাকিয়ে উঠে যেতে যাবে, তখন বললাম, আরে আরে যাচ্ছেন কোথায়? আপনার সাথে তো কথা বলার জন্যই এলাম। আপনার সাথে আমার কোনো কথা নাই। এমন বোম্বাই মরিচের মতো কেন বুঝতে পারছি না? কি বললেন আপনি? আরে না না, আপনাকে আমি কিছুই বলিনি। আচ্ছা, এমন দাঁড়িয়ে না থেকে বসেন। আর আপনার সাথে যা যা হয়েছে সেগুলোর জন্য সরি। সত্যি বলছি, আমি ইচ্ছে করে কিছুই করিনি। ওগুলো বাদ দেন, যা হবার হয়েছে। সেটাই যদি হয় তাহলে ওভাবে উঠে চলে যাচ্ছিলেন কেন? বসেন। আমার কথা শুনে মেয়েটা বসল। আচ্ছা, আপনার নাম কি? বিথি। আপনার নাম কি? আকাশ আহমেদ নিন। আচ্ছা, ফ্রেন্ড হতে তো সমস্যা নাই, তাই না? শুধু ফ্রেন্ডশিপ, পরে অন্য কিছু বললে কিন্তু চলবে না। আরে না না, দুইটা সিনিয়র আপু থাকতে আবার অন্যদিকে নজর দেব? ওদের দিকে তাকালে আর নজর ফেরাতে পারে না, আবার অন্য কিছু নিয়ে ভাববো। তাই নাকি? বাহ, ভালো ভালো। ওই মেয়েগুলো কে ছিল? যে মেয়েটা তোমাকে থাপ্পড় দিয়েছিল সে মেঘা, এবং আরেকজন ছিল যে নর্মালি কথা বলছিল সে ইরা। দুজনে আপুর বান্ধবী। আর যেটা তোমাকে কথা শোনাছিল ওটা আপু ছিল, নাম মায়া। ও আচ্ছা, তোমার বাসায় কে কে আছে? আমি, আপু, আব্বু, আম্মু। তোমার ফ্যামিলির সদস্য কতজন? আমি ছোট, একটা ভাই, আব্বু আম্মু। আব্বু ব্যাংকার। ও, তোমার আর বন্ধু বান্ধব নাই? দেখি নীল আসে, তখন বললাম, ওই যে ওটা আমার বন্ধু, নাম নীল। তোদের মাঝে না ঝগড়া ছিল, এখন তো দেখছি খুব পিরিত জমিয়েছিস। ভালো হয়ে যা, আর বন্ধুত্ব করলাম, বন্ধুত্ব করে নে। সিঙ্গেল আছে নাকি? সিঙ্গেল থাকলে প্রেম করব, বন্ধুত্ব না। দেখ, ভালো হয়ে যা, এইসব লুচুগিরি বাদ দে। হাসি তো ফাঁসি। দেখ কিভাবে হাসে। এক মিনিট, দাঁত তো দেখি রাক্ষসীর মতো হয়ে আছে। সেটাই তো, এতক্ষণ তো খেয়ালই করে নে, কেমন ভ্যাম্পায়ারের মতো দাঁত হয়ে আছে। একদম ভালো হচ্ছে না। দাঁতের এমন অবস্থা কিভাবে হলো? এই সর, ওই সাইডে বস। শালা লজ্জা, শুরু হলো ওর লজ্জামি। আমি সাইডে সরে ফোন চাপতে শুরু করি। নীল আর বিথি কথা বলতে শুরু করেছে। এই লুচু কখন আর ভালো হবে না। কথা বলতে বলতে ক্লাসের সময় হতেই ক্লাসে চলে আসি। কয়েকদিন পরে আজকে ছুটি, তাই চুপ করে বসে আছি। তখন আপু এসে বলল, এই ইরাদের বাসায় যা তো। কেন? আমি যেতে পারবো না এখন। যাবি না আম্মুকে গিয়ে বলবো? ধুর, ভাল লাগে না। আচ্ছা, 10 মিনিট পরে যাচ্ছি। বলো, কি নিয়ে আসতে হবে? ওর কাছে আমার একটা নোট আছে, গিয়ে নিয়ে এসে দে, আমার এক্ষুনি লাগবে। যাচ্ছি, আমি এই ম্যাচটা শেষ করে গিয়ে নিয়ে আসি। এখন তুমি আর না জ্বালিয়ে যাও। আপু আর কিছু না বলে চলে গেল। এই দুপুরে ওর কি প্রয়োজন পড়লো? তারপর খেলা শেষ করে গেঞ্জিটা পরে সাইকেল নিয়ে ইরাপদের বাসায় চলে আসে। আসতে 5 মিনিটের মতো লাগলো। এসে দরজার টোকা দিতেই আন্টি এসে দরজা খুলে পড়ল। আরে বাবা, কেমন আছো? কতদিন পরে আসছো। আসসালামু আলাইকুম, কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ ভালো, ভিতরে আসো। জি, ইরাপু কোথায়? একটা নোট নিতে এসেছি, আপু পাঠালো। রুমে আছে মনে হয়, ও রুমে যাও, পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ইরাপু রুমে এসে বসে আছে, কিন্তু ইরাপুকে দেখতে পেলাম না। ওয়াশরুম থেকে আওয়াজ আসে, তার মানে ওয়াশরুমে আছে। কি আর চুপচাপ ফোন চাপি। একটু পরে দরজা খোলার শব্দে ওয়াশরুমের দিকে দেখলাম ইরাপু গুনগুন করে গান গাইতে গাইতে আসে। শরীরে একটা তোয়ালে পেঁচিয়ে রেখেছে আর সামনে চুল করে রেখেছে। এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। ওনার এমন রূপে চোখ দুটো আটকে গেছে আর সরতেই চাইছে না। এখন যদি কোনো সাহিত্যিক থাকতো তাহলে সাহিত্য রচনা করত, কবি থাকলে কোনো কবিতা লিখত। আমার স্বপ্নে দেখা সেই পরীর মতো লাগছে। দেখি তোয়ালে খুলছে। আমি জোরে বলে উঠলাম, এই তুমি কি করছো? তুই এখানে? আপু নোট নিতে পাঠিয়েছে। এরা আপু ঘাবড়ে তোয়ালে ছেড়ে দিয়েছে। কি লজ্জা, কি লজ্জা। চোখ বন্ধ করে বললাম, তাড়াতাড়ি তোয়ালটা উঠিয়ে চেঞ্জ করে আসো। কোনো সারা শব্দ নেই, কিন্তু দরজা লাগানোর শব্দ পেয়ে ছোট একটা নিঃশ্বাস নিয়ে চোখ খুলে দেখি রুমের দরজা লাগাচ্ছে। আমার তো গলাটা শুকিয়ে গেছে। তুমি কি করতে চাইছো? আমাকে আপন নোটটা দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। এত ভয় পাচ্ছিস কেন? ভয় পেতে তোর কোনো কিউট লাগে? তা ঠিক আছে, কিন্তু তুমি আগে চেঞ্জ করে আসো। আবারও চোখ বন্ধ করে নিয়েছি। হঠাৎ করে ঠোঁটের উপর স্পর্শ পেলাম। চোখ খুলে দেখে এরাপু আমার ঠোঁটে কিস করছে।
আর আমার চোখের দিকে তাকিয়ে আছে। ইরাপুর চোখে কেমন একটা মায়া আছে, আর সেই মায়া আমাকে খুব করে টানছে। আর অন্যদিকে আমাকে অন্য কিছু জানান দিচ্ছে, অনেক লজ্জা করছে। না না, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। আমি তাড়াতাড়ি উঠে একটু দূরে সরে বসলাম। নোটটা কোথায় আছে? দাও। এত তাড়াহিজা কিসে? আর নোট আমার কাছে না, মেঘার কাছে আছে। কথাটা শুনে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দরজার কাছে এসে দরজা খুলে দিলাম দৌড়। মাথার ভিতরে ওল্টাপাল্টা চলছে। তাড়াহুড়ো করে ইরাপতের বাসা থেকে বেরিয়ে মেঘা আপতের বাসায় চলে আসলাম। তখন এই বিষয়টা মাথায় ঘুরপাক খেয়ে যাচ্ছে। মেঘা আপদের বাসার সামনে এসে দাঁড়িয়ে কর্নারতে মেঘা আপুর আম্মু এসে দরজা খোলে। মেঘা আপুর কথা জিজ্ঞেস করতেই বলে রুমে আছে। তাই মেঘা আপু রুমে চলে আসে। ভেতর থেকে মিউজিকের সাউন্ড আছে। মনে হচ্ছে কপালে আজকে বাজে কিছু আছে। দরজা খুলতে আবারও চোখে সর্ষা ফুল দেখতে শুরু করি। এখানে এসে দেখি তারও একই অবস্থা। রুমে স্পিকার বাজছে আর তোয়ালে পরে ডান্স করছে। আমি তো হা করে তাকিয়ে আছি। আজকে আমার সাথে এগুলো কি হচ্ছে? হঠাৎ আমাকে খেয়াল করতে, তুই রুমের ভিতরে আয়, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? মেঘাপুর দিকে তাকিয়ে আছি তো আছি। হয়তো মেঘাপু ভুলেই গেছে যে সে তোয়ালে পরে আছে। যখন বুঝতে পারে তখন ঠিক করতে গিয়ে খুলে পড়ে যায়। আমার চোখ দুটো তো রসগোল্লার মতো হয়ে গেছে আর হা করে তাকিয়ে আছে। মেঘাপু কি করবে বুঝতে পারছে না। কুত্তা, তুই এমন ভাবে না দেখি তাড়াতাড়ি চোখ বন্ধ করে রুম থেকে বের হ। কথাটা বলে মেঘাপু ওয়াশরুমের দিকে দৌড় দিয়েছে। আল্লাহ, আজকে আমার সাথে এগুলো কি হচ্ছে? আজকে দুইটা চাঁদের দর্শন পেলাম। আজকে আমি এগুলো কি দেখছি? তখন কানে এলো মেঘাপু বলছে, কুত্তা, বিছানায় আমার পোশাক আছে, সেগুলো দে, আর কোনো প্রশ্নই করবি না। আচ্ছা ঠিক আছে। পোশাকগুলো নিয়ে গিয়ে দরজার কাছে বললাম, নাও হাত বাড়াও। মেঘাপু হাত বাড়াতেই পোশাকগুলো দিয়ে সরে এলাম। একটু পরে বের হয়ে এলো, এসে বলল, তুই এই সময় এই জন্য এসেছিস? আপু ইরাপুর কাছে নোট নিতে পাঠিয়েছে, আর ইরাপু তোমার কাছে। এখন নোটটা দাও। মেঘাপু টেবিলের কাছে গিয়ে নোটটা হাতে নিয়ে এসে আমাকে দিয়ে বলল, কুত্তা, তুই আমার সব দেখে নিয়েছিস। আরে না না, কোথায় দেখলাম? আমি কিছুই দেখিনি। আমি তো চোখ বন্ধ করে নিয়েছিলাম। সত্যি? আচ্ছা শোন, এই নে। আমি কি আবার স্বপ্ন দেখছি? এগুলো আমার সাথে কি হচ্ছে? আমি যে স্তব্ধ হয়ে গেছি। এমন মূর্তির মতন ধারণ করলি কেন? না না, কিছুই হয়নি। আর আজকে না এই ছোট ছেলেটা অনেক বড় বড় কিছু দেখে নিয়েছে। এক জায়গায় না, দুই জায়গায়। কুত্তা, তুই কি বললি? আর দুই জায়গায় মানে? আর কোথায় কি দেখলি? না কোথাও না, বলে এক দৌড়ে বাসার বাইরে। সত্যি কি স্বপ্ন দেখছি? না, সত্যি সত্যি আমার সাথে এমন হলো। চিমটি দিয়ে দেখি তো, ও মাগো, না সব তো সত্যি। কিন্তু দুজনেই কিস দিল কেন? একজন গালে আর আরেকজন ঠোঁটে। এখন বাসায় যাই। সাইকেলে উঠে চালাতে লাগলাম। আর এই বিষয়গুলো ঘূর্ণিঝড়ের মতো মাথার ভিতরে ঘুরছে। আচ্ছা, কার সাইজ থুকু কী সব ভাবছি। সাইকেল গিয়ে লাগলো একটা গাছের সাথে, ধাক্কা খেয়ে পড়লাম। এটা কি হলো? সব কিছু ওদের দুজনের জন্য এমন হলো। জীবনটা চিনির মতো মিষ্টি করে দিল। আশেপাশে তাকিয়ে দেখি সবাই হাসাহাসি করছে। তাড়াতাড়ি উঠে আবার সাইকেল নিয়ে বাসায় এসে আব্বুকে বললাম, এই নে তোর নোট। এই নোট নিতে গিয়ে কত কি যে ঘটে গেল, তোকে বলতেও পারবো না আর বোঝাতেও পারবো না। কেন, কি হয়েছে? তোর কি কুত্তায় তাড়া করছিল? মনে তো হচ্ছে এমন কিছুই হয়েছে। তোর গেঞ্জিতে ধুলো কোথা থেকে আসলো? সাইকেল নিয়ে পড়ে গিয়েছিলাম, তাই ধুলা লেগে আছে। কোথাও লাগেনি তো? আরে না না। আচ্ছা আমি গেলাম। তারপর রুমে এসে কিছুক্ষণ গেম খেলে গোসল করে নামাজ পড়ে এলাম। মাথার ভিতরে ওইসবই ঘুরপাক খাচ্ছে আর নানান বাজে চিন্তাও আসছে। খেতে বসেছি, তখন আপুর ধমকে কেঁপে উঠে বললাম, কি হয়েছে? তোকে কতক্ষণ থেকে ডাকছে তার ঠিক আছে? মন কোথায় থাকে? কোথাও না। এখন বলেন কি হয়েছে? আগামীকাল দোকানে গিয়ে বসবি। আমি থাকতে পারবো না, শহরের বাইরে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়ি। পরের দিন দোকানে চলে আসি। হার্ডওয়ার্কের দোকান। ওইদিকে কি রে ইরা, আকাশের কি হয়েছে? তোদের বাসা থেকে যাওয়ার পর থেকে কেমন গভীর ভাবনায় ডুবে থাকে আর কেমন মুচকি মুচকি হাসছে। আমার বাসা থেকে যাওয়ার পর ঠিকই হয়তো এমন করছে। আমি মেঘাদের বাসায় পাঠিয়েছিলাম, কারণ আমার কাছে তোর নোট ছিল না।
মেঘা নিয়ে গিয়েছিল। আর তোর ভাই হয়তো আমার বাসা থেকে যাবার পর থেকে এমন করেছে। তোদের বাসা থেকে মানে? আমি তো ইরাদের বাসায় পাঠিয়েছিলাম, তাহলে তোর বাসা যাবে কেন? তুই বলিস তোর বাসা থেকে যাবার পর থেকে, আর মেঘাও বলে ওর বাসা থেকে যাওয়ার পর থেকে এমন করছে। এই সত্যি করে বলতো, আমার ভাইয়ের সাথে তোরা দুজন করছিস কি? কোনো গাছ খাসনি তো? না না, আমি কিছুই করিনি। না না, কিছু তো হয়েছে। বল না দুজন আমার ভাইয়ের সাথে কি করেছিস? বলা যাবে না, তোকে বলতে পারবো না। আমিও তোকে কিছু বলতে পারবো না, তাই জোর করিস না। তোদের বলতে বলেছি, তোরা দুজনে বলবি কি? যা হয়েছে তা বলার মতো না। তুই আবার কি করেছিস? তোর সাথে আবার কি করলো? তুই কি আমাকে কপি করছিস? তোকে কপি করতে যাব কেন? যেটা হয়েছে বলার মতোই না। দুজনে বলবি। আমি কোনো কথা শুনছি না, এখানে দাঁড়ালাম আর যাচ্ছি না। বাচ্চাদের মতো জেদ করছিস কি জন্য? বলছে তো বলার মতো না, বিষয়টি বুঝ। বলতে বলেছি তো, দুজনে আমার ভাইয়ের সাথে উল্টাপাল্টা করছিস আর বলছিস বলতে পারবি না। বলতে বলেছি, বল। গতকাল যা হয়েছে সেটা ভাবতেই লজ্জা করছে। আসলে গতকাল শাওয়ার শেষ করি তোয়ালে পিছিয়ে বেরিয়ে এসে স্পিকারে গান ছেড়ে দিয়ে ডান্স করছিলাম। তখন তোর ভাই গেছে, আমি তাকে দেখেই ভিতরে ডাকি। তখনও খেয়ালই ছিল না যে আমি শুধু একটা তোয়ালেই পরেই আছি। যখন বুঝতে পেরে ঠিক কয়েকতে যাই, তখনই খুলেই যায়। তোর কি কোনো হুঁশ জ্ঞান নাই? এমন ভাবে তুই থাকবি কি জন্য? একটু তো লজ্জা শরম কর। ছি 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 ছি। আমি কি জানি তোর ভাই ওই সময় আসবে, আর আমার বাসায় কেউ তো আসেই না। আমি আর আম্মুই ছিলাম, আর আমার রুমে আসার সাহস কারণ নেই। নিশ্চয়ই আম্মুই যেতে বলেছে আর আসছে। যা হবার হয়েছে, সাবধান হয়ে যা। আর ভালো হয়েছে, লজ্জা শরম সব বিক্রি করে দিয়েছিস নাকি? ওর তো কোনো দোষ নেই, সব দোষ তো তোর। যদিও যেগুলো ওর দেখার কথা না সেগুলোও দেখেছে, তাই এমন হয়ে গেছে। আর তুই বল। আমারই একই অবস্থা। ওয়াশরুম থেকে গান গাইতে গাইতে ওয়াশরুম থেকে তোয়ালা পরে বেরিয়ে আসি। আমি খেয়াল করিনি যে তোর ভাই বিছানায় বসে আছে। আমি ঠিক করার জন্য যখনই খুলেছি, তখন তোর ভাই সব দেখে নিয়েছে, আর ওকে ওভাবে দেখে ঘাবড়ে গিয়ে পুরোটা খুলে পড়ে যায়। তোর চোখ নেই? তোরা ওয়াশরুম থেকে চেঞ্জ করে বের হতে পারিস না? নাটক করিস দুজনে। আর দুজনে একসাথে শাওয়ার নিতে গেছিলি কেন বুঝলাম না তো। আর ওর টাইমটা দেখেছিস? কি টাইমিং রে বাবা। ইরা, সব দোষ তোর। তুই যদি ওকে আমার বাসায় না পাঠাইতি তাহলে এমন কিছু হতোই না। আমার দোষ কোথায়? সব দোষ মায়া। কারণ ওর ভাইকে ওই সময় পাঠিয়েছে, আমাদের দুজনের সব দেখে নিল। এখন লোকে জানাজানি হলে কি আমাদের বিয়ে করবে বল? তোর ভাই আমার সবকিছু দেখছে, মানে তোর ভাই আমার বর হবে। ছোট হয়েছে তো কি হয়েছে? আমি কি ছেড়ে দেবো নাকি? আমি বুঝি দেখিনি? শালা কুত্তা বলে ছোট ছেলেটা নাকি বড় বড় কিছু দেখে নিয়েছে, তাও 2 জায়গায়। এবার চুপ যা, আর কিছু বলতে হবে না। তোদের অবস্থার কথা শুনে আমারই লজ্জা করছে। তোর লজ্জা করবে কেন? শোন, শুনতে তো চাইলি, জেদ করে বলিয়েই নিলি, তবে চেঞ্জ করে এসে না থাক, আর কিছু বলবো না। না বল বল, ওইটুকুই বা বাকি রেখে কিসের জন্য? বহিন না, ভাবি বল ভাবি। আজকের পর থেকে ভাবি বলা শুরু করতে। আমাকেও ভাবি বলবি? আমার ভাই একটাও, তাও আবার তোদের ছোট। একজনকে বলা যায়, কিন্তু দুজনকে কিভাবে বলবো? আমি ছাড়ছি না। যেখানে আমার বরের সব কিছু দেখার কথা সেখানে তোর ভাই দেখলো, তাহলে তোর ভাই আমার বর হবে। আমি কি ছেড়ে দেবো নাকি? প্রয়োজনে 2 ভাগ করবো। তাহলে তো মারাই গেল। পেলি কোথায়? পাগলাম বাদ দিয়ে ওগুলো ভুলে যায়। আর ফাজলামো করিস না, যা হবার হয়ে গেছে। ভুলে যাবো মানে? সত্যি বলতে তোর ভাইয়ের জন্য মনের ভিতর কুচকুচ হয়। গতকাল তো ওর সাথে একটা চুমুও দিয়েছি। আমি কি ছেড়ে দিয়েছি? তোর ভাইয়ের জন্য আমারও মনের ভিতরে কুচকুচ কর। গতকাল আমিও চুমু দিয়েছি, তাই আবার ঠোঁটে। তোদের এত অধপতন কিভাবে হলো রে? ভাবি তোরা ফাজলামো করিস, কিন্তু সত্যি সত্যি এমন কিছু ভাবিস কিভাবে? আমার ভাই তোদের থেকে ছোট। কিউট আর হট আছে, সমস্যা নেই। ছোট মরিচের ঝাঁজ বেশি, বান্ধবী। তোদের সাথে এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। এখন দুজনেই চুপচাপ হাঁটতে থাক। এমনভাবে সকাল পেরে দুপুর পেরে বিকেল হলো। বিকেলে আব্বু আসলে তারপর বাসায় আসতে পারে। এসে আবারও ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ি। শরীর ক্লান্ত থাকায় ঘুমিয়ে যায়।
ঘুম থেকে উঠে দেখি রাত 8টা বাজে, তাই চোখে মুখে পানি দিয়ে এসে বাইরে এলাম। রাতে আর ঘুমাবি? তো জেগে থাকবে নাকি? আম্মু কিছু বানিয়ে দাও, খেতে ইচ্ছে করছে। এখন রান্না চলছে, এখন কিছু করতে পারবো না, একেবারে ভাত খাবি। ধুর, আবার রুমে এসে ফোন নিয়ে বসলাম। রাতে খাবার খেয়ে আবারও কিছুক্ষণ গেম খেলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন কলেজে। গতকাল না আসার কারণ কি? ব্যস্ত ছিলাম, তাই আসা হয়নি। নীল এখনো আসেনি। না, কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ ভালো, তোমার কি অবস্থা? এই তো ভালো। আচ্ছা থাকো, ফুচকা খেতে যাব। একা একা খাবা? আমাকে নিয়ে যাবা না? আমার পয়সায় হলে নিয়ে যেতাম, কিন্তু আমি তো অন্যজনের পয়সায় খেতে যাচ্ছি। আচ্ছা যাও তাহলে। আপুরা কোথায় আছে দেখি। বিতি চলে গেল আর আমি আপুদের খুঁজতে থাকি। হাসান ভাইয়ের বন্ধুকে দেখে বললাম, কি ব্যাপার মামুন ভাইয়া, এমন এতিমের মতো বসে আছেন কেন? ওই শালা কুত্তা নতুন একটাকে পেয়েছে, ওটাকেও নিয়ে পড়ে আছে। তো আপনি একটা পটিয়ে নেন, আপনাকে এমনভাবে বসে থাকতে দেখে মায়া হচ্ছে। থাক ভাই, প্রয়োজন নেই, ভালো হয়েছে। ঠিক ঠিক, আচ্ছা থাকেন থাকেন। ঠিক ঠিক, আচ্ছা থাকেন তাহলে। ওখান থেকে এসে আপুদের কাছে চলে আসি। ওদের সামনে আসতেই ওদের দুজনের কথা মনে পড়ে গেল। একবার ইরাপুর দিকে, আরেকবার মেঘাপুর দিকে দেখছি। এখন কি জন্য এসেছিস? আর তুই ওদের দুজনের দিকে এমনভাবে দেখছিলি কেন? না মানে ইরাপু আর মেঘাপুকে নতুন রুমে দেখছি তো, তাই এমন হয়ে যাচ্ছে। কুত্তা তুই দাঁড়া, তোর আজকে হচ্ছে। মান ইজ্জত সবকিছু দেখে এখন এখানে নাটক শুরু করেছিস? ছি 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 ছি, আপু এইসব কি বলছো? আমি কিছু করিনি। দেখি আপু পা থেকে স্যান্ডেল খুলছে, তার না দাঁড়িয়ে আস্তে আস্তে কেটে পড়লাম। দেখ, আমার বরকে একদম মারবি না, আমি সেটা সহ্যই করবো না। কে রে তুই? তোর ভাবি। আজকের পর থেকে যেন একটা ফুলের টোকাও না পড়ে, নাহলে তোর অবস্থা খারাপ করে দেবো। ভাবি হতে আসছে? আমার ভাবি আমি নির্বাচন করব, তোরা দুজনের মধ্যে কেউ হবে নাই বলে দিলাম। আমি হব তোর ভাবি? আমি তোর ভাবি হব না, আমি হব। চুপ, দুজনের কাউকে আমি ভাবি করব না। বাপরে বাপ, দুজন একেবারে পাগল বানিয়ে দিচ্ছে। নীলের সাথে আড্ডা দিয়ে চলে আসে। টিফিন পিরিয়ডে ক্যান্টিনে এলাম। বসতে বসতেই ইরাপু আর মেঘাপু দুই পাশে বসল। নীল আর বিথি হা হয়ে তাকিয়ে আছে। আমি বেশ অবাক হয়েছি তাদের এমনভাবে বসাতে। তোমরা দুজন এইখানে কেন? এই দুজনেই এখান থেকে যা তো, দ্বিতীয়বার যেন বলতে না হয়। মেঘাপুর কথা শুনে নীল আর বিথি চলে গেল। যেতেই বলল, আমি তোকে ভালোবাসি আর মেঘাও তোকে ভালোবাসে। এখন তুই বল, তুই কাকে পছন্দ করিস? এটা আবার কেমন কথা? যেটা প্রশ্ন করেছিস সেটা বল, তাড়াতাড়ি উত্তর দে। চুপ না থেকে তাড়াতাড়ি উত্তর দে। তুই আমাদের দুজনকে দেখে নিয়েছিস, তাড়াতাড়ি বলে দে না। আমি আর কি উত্তর দেব? দুজনেই তো সুন্দর আছো, দুজনে একই রকম। না মানে ওই আর কি। কাউকে রিজেক্ট করতে পারছি না, আর দুজনকেও গ্রহণ করতে পারছি না। কত বড় শয়তান দেখেছিস তুই, আমাদের অমন অবস্থায় দেখলি কি জন্য? আমি কি ইচ্ছে করে দেখেছি নাকি? দেখো, আর ওইসব চিমারের কথা বলবে না, আমার অনেক লজ্জা করছে। আর দুজনকে তো সমানভাবে ভালো লাগে, কাকে নির্বাচন করব? তুই তো দেখি অনেক বড় হারামি। যাকে ভালো লাগে তাকে তুই প্রপোজ কর এক্ষুনি, এই মুহূর্তে। আগে দুজনেই করো, তারপর যাকে ভালো লাগে তাকে করব। কত বড় শয়তান, আমাদের নিয়ে নাকি প্রপোজ করাবে? আচ্ছা করছি। আই লাভ ইউ জানো। আই লাভ ইউ জানো। আই লাভ ইউ টু। হ্যাঁ, তুই কাকে রিপ্লাই দিলি? তুই তো তুই শব্দ ইউজ করলি, কাকে উত্তর দিলি বল? উঠছি তারপর বলছি, উঠছি তারপর বলছি। চেয়ার থেকে উঠে বললাম, দুজনকেই বললাম, তাই তো তোমাদের দুজনকে দিয়ে প্রবেশ করানো। আর সমানভাবেই দুজনকে ভালো লাগে। কত কিউট দুজনে। ইচ্ছে করে দুজনকে একটু করে আদর করে দেই। আমার কথা শুনে দুজনেই হা করে তাকিয়ে আছে। দুজনের চেয়ার ছেড়ে উঠতেই দিলাম এক দৌড়। কত হারামি দেখেছিস। আচ্ছা তুই ছেড়ে দিয়ে আমাকে দিয়ে দি, তুই না আমার বান্ধবী। তুই ছেড়ে আমাকে দিয়ে দে, তুই না আমার বান্ধবী। একেবারে ক্লাসে চলে আসে। কি একটা অবস্থা, কেউ একটাই পায় না, আর আমার কাছে দুইটা। কি বীর পুরুষ আমি, ভাবা যায়। একটু পরে নীল আসতেই বলল, বল কি বলছিল? দুজনেই বলে ভালোবাসি, আর দুজনেই প্রপোজ করে। বলে কাকে ভালোবাসিস? আমি আই লাভ ইউ টু বলে দৌড় দিয়েছি।
এ কিন্তু ওরা দুজনে কিভাবে কি ভাই? আমিও তো বুঝতে পারছি না। আমি ভেবেছি হয়তো দুজনে আমার সাথে মজা করে, এইটুকুই, এর থেকে বেশি কিছু না। কিন্তু আজকে তো দেখি সবকিছু উল্টা পাল্টা। ভালো তো, একজনের প্রস্তাবে রাজি হয়ে যা। দেখতে তো দুজনেই ভালো আছে। দুজনকে ভালো লাগে, তাই তো ডিসিশন নিতে পারছি না। দুজনেই তো ক্রাশ। আমাকে শুধু লুচ্চা বলিস, আর তুই নিজে কি একসাথে দুজনে ক্রাশ? কিভাবে হতে পারে? পারে পারে, তারপরে কত কি বলা কি ঠিক হবে? না থাক, এগুলো বলার প্রয়োজন নেই। দেখ কি করবি, দুজনকেই প্রপোজ করে দুজনের সাথে প্রেম কর। দেখা যাক কি হয়। তারপর ক্লাস শেষ করে বাসায় ফিরি। রুমে এসে তো টাস্কি খেয়ে গেলাম। এরা দুজনে আমার বিছানায় কি করছে? তোমরা দুজনে এখানে কি করছো? দেখতেই তো পাচ্ছিস। আই, খেলবি তো, কিন্তু একটু বসে থাকা লাগবে, কারণ আমাদের খেলা প্রায় শেষের পথে। আমি লুডো খেলবো না, তোমরা খেলছো খেলো। এই মিয়ারা, মাইন্ড ঠিক করেন, কি সব উল্টাপাল্টা ভাবেন। আমি ব্যাগটা রেখে পোশাক নিয়ে বের হতে যাব তখন। এগুলো নিয়ে কোথায় যাস? এখানে চেঞ্জ করতে গেলে আমি আমার মান সম্মান নিয়ে এখান থেকে বের হতে পারবো না। মোটেও না, এমন কি করতে পারি? তোমরা দুজনে কি করতে পারো আর না পারো সেটা ভালো করে জানি। তারপর বের হয়ে এসে চেঞ্জ করে নিলাম। দেখি আপু আসে, তাই বললাম, ওই কতি দইটা আমার ঘরে কি জন্য? তোর বান্ধবী তোর রুমে থাকবে। আমি বারণ করা সত্ত্বেও যদি এমন করে, তাহলে আমি কি করতে পারি? বেশি বেশি করে ফাজলাম কর, তার জন্য এমন গলায় ঝুলতে চাইছে। এইটা কোনো কথা হলো? এখন আর গোসল করলাম না, পরে করব। খেতে ডাকলো, তাই খেতে আসি। আপু আম্মু আপু আর দুই কত্তিও আছে। আন্টি, ভাবছি আপনার বৌমা হয়ে যাব, ভালো হবে না বলেন? আমিও ভাবছি আপনার ছেলের বউ হব, কেমন হবে বলেন? দুজনে? আমার ছেলে তো একটাই, আর দুজনে আমার ছেলের বউ হতে চাচ্ছ? যেহেতু আপনার আরেকটা ছেলেই নেই, সেহেতু আপনার ছেলেকেই দুজনকেই বিয়ে করা লাগবে, না হলে দুজনেই অন্বেষণ করব। আমাদের দাবি মানতে হবে না, হলে অনশন চলবে। হয়েছে কি যে অন্বেষণ করবা তোমরা দুজনে? কি হয়নি সেটা বলেন? অনেক কিছুই হয়ে গেছে আন্টি, আমাদের সব শেষ হয়ে দিয়েছে। ওদের দুজনের কথা শুনে কাশতে শুরু করি। নে পানি খা। পানি খেয়ে শান্ত হয়ে বললাম, তোমরা দুজনে এত মিথ্যা বলতে পারো কিভাবে? আম্মু বিশ্বাস করো, আমি কিছুই করিনি। আপু আপু দেখ, তোর তোর বান্ধবী আমার নামে মিথ্যা বলছে। তো আমি কি করব? তোর সাথে কথাই বলবো না। আচ্ছা বলো, আমার ছেলে তোমাদের সাথে কি করেছে? কিভাবে ওই সব কথা মুখে আনি? আঙ্কেল, আপনি কিছু বলেন না। আমি কি বলবো বলো? তোমরা কথা বলছো, বলো না। আমি তাড়াহুড়োই আছি, খেয়েই যাওয়া লাগবে। এত যে ইনকাম করেছেন, এত টাকা পয়সা কি খাবে বলেন? কেন, আমার ছেলে মেয়ে আছে না? আমার ভবিষ্যতে ছেলের বউ আসবে, তারপর জামাই যখন আসবে তখন তাকে কিছু দেওয়া লাগবে। আঙ্কেল, আমি অত খাই না, আর মায়াকে কিছুই দেব না, একটা কানা উড়িও দেব না। তোমার আন্টিও প্রথম প্রথম খেত না, কিন্তু এখন এত খায় যে পাতিলের সব খাবার শেষ করে দেয়। তুমি কি বললা? তোমার তো হচ্ছে। আমার খাওয়া শেষ, এখন গেলাম। আচ্ছা, আজকের রাত সবাই থেকে যেও, আমি এখন গেলাম। আব্বু খাওয়া দাওয়া শেষ করে চলে গেল। আমি চুপ করে বসে আছি, আর ওরা ওদের মতো করে কথা বলছে। আন্টি, মজা না, সত্যিই বলছি, আপনার ছেলের বউ বানাবেন আমাকে? না না, আমি হব। আর আন্টি, আমরা কেউ মজা করছি না, সত্যি বলছি। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি তো কনফিউজড হয়ে যাচ্ছি। আম্মু ওদের দুজনের কথা বাদ দাও তো, দুজনে মজা করছে। আপু তুই কিছু বল না। মায়া আবার কি বলবে? ও কিছু বললে ওর খবর আছে। আর আন্টি, আপনি কিছু বলেন, আপনি সমাধান দেন। আমরা দুজনেই আপনার ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছি। আমি কি বলবো? আর তোমরা মজা করছো না সিরিয়াস বলছো, কিছুই তো বুঝতে পারছি না। যদি সিরিয়াস হয় তাহলে কিভাবে সম্ভব? ও তো তোমাদের 3-4 বছরের ছোট হবে। ছোট হয়েছে তো কি হয়েছে, ছোট কোনো সমস্যা না। কাকে আপনার ছেলের বউ বানাবেন বলেন? আমার খাওয়া শেষ, আমি গেলাম। সব পালতু কথা শুরু করেছে। উঠে ওখান থেকে রুমে চলে আসে। দুজনে কি অদ্ভুত। আচ্ছা, ওরা সাবধানে না থাকলে এখানে আমার দোষ কোথায়? আচ্ছা যাই হোক, দুজনেই দেখতে কিন্তু হ্যাপি। চুপচাপ শুয়ে আছি, তখন দুই করতেই আমার রুমে আসে। তোমরা আমার রুমে কি জন্য? আপু রুমে যাও। থুর, দরজা লাগানোর কথা মনেই ছিল না। সমস্যা নেই, আমি লাগিয়ে দিচ্ছি। দেখো, একদম ভালো হবে না কিন্তু।
আচ্ছা তোমরা দুজনেই থাকো, আমি বাইরে চাই। যাচ্ছ কোথায় জানো? ক্যান্টিনে না আদর করতে চাইলে তাহলে করো। আমি তো তখন মজা করে বলেছি, কিন্তু তোমরা দেখি সিরিয়াসলি নিয়ে নিয়েছো। আর দরজা খুলে সরো, আম্মু কি না কি ভাববে। সরো সরো। কেউ কিচ্ছু ভাববে না। আসো শোনা, আদর করো। আমরা কিন্তু জোর করে আদায় করতে জানি। আপু আমাকে বাজারে, আমি আছি শেষ। ও আপু কোথায় তুই? তোর ভাইকে জীবন্ত দেখতে চাইলে বাঁচা। দুজনেই ধীরে ধীরে আমার দিকে আসে। আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে গেছি। এতে লজ্জা শরম বলে কিছুই নেই। ওরা কাছে আসেই দরজার কাছে এসে খুলেই দিলাম তোর গিয়ে আপুর কাছে। দেখ তোর বান্ধবীগুলো কিন্তু এখন বেশি বেশি করছে। মায়া থাক, বাসায় চলে গেলাম। ইরা চল, অনেক হলো, এবার যাই। থাকো শোনা, গেলাম কেমন? থাকো শোনা। আর তখন মজা করছিলাম। তোকে ধরলে কি তুই আমাদের থেকে পালিয়ে আসতে পারতি? মজা না, সাজা। যা যাও, আর একটু থাকতে হবে না। আচ্ছা যা তাহলে। মেঘা আপু আর ইরা আপু চলে গেল। তোর বান্ধবীরা কি আমাকে খেলনা পেয়েছে নাকি? একদিনে কেমন অতিষ্ঠ করে তুলেছে। এখন গিয়ে একটু শান্তিতে ঘুমাই, তারপর ঘুমিয়ে পড়ি। দুদিন পর হঠাৎ আব্বু আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, কেন বুঝলামই না। বলছে এবার জোর করে হলেও বিয়ে দেবে। তোরও আমার আব্বুও বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে রাত থেকে। ঘটনা কি ঠিক বুঝতে পারছি না। কে কাটি করেছে রে? এমন তো হবার কথা না। কি করেছে বুঝতে পারছিস না? বল আব্বুকে কি করতে বলেছিস। আমি আমার আঙ্কেলদের কি বলবো? তুই না বললেও আঙ্কেল অথবা আন্টি বলেছে। মনে হচ্ছে আঙ্কেল বলেছে। আঙ্কেলের কোনো পাকা ধানে মই দিলাম যেমন করলো। তার ছেলেকে নিয়ে টানাটানি করছিস, আবার বলছিস কি করেছিস। একজন হলো তাও কথা ছিল, কিন্তু দুজন মিলে করিস, এটা কি সম্ভব? কেন সম্ভব না? সবকিছু নিয়ে মজা করিস না তো। এটা কিভাবে সম্ভব? বিবেক দিয়ে ভেবে দেখেছিস? দেখেছিস? আর ওগুলো সব মজা ছিল। সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন তোরা? আব্বু আম্মুর সামনে এগুলো বলা আর ওরকম আচরণ করাকে মজা বলিস। আর তোর কথা শুনে মনে হচ্ছে আমি ঘাসে মুখ দিয়ে চলি, তাই না? আমি তো ছোট বাচ্চা না যে কিছু বুঝি না। এতটাও নির্লজ্জ হয়ে যাস না। দুজনে আজকের পর থেকে এগুলো বাদ দিয়ে যেখানে আঙ্কেল তোদের বিয়ে দিতে চাইছে সেখানে বিয়ে কর। আর যদি এখন বিয়েও না করিস তাহলে আজকের পর থেকে কেউ আমার ভাইয়ের সামনেও যাবে না, ওর সাথে কথাও বলবি না। মনে হচ্ছে দুজনেই ছোট বাচ্চা, কিচ্ছু বোঝে না। আমি কিন্তু মজা করিনি, আমি সিরিয়াস। তোর পিচি ভাইটাকে আমার ভালো লাগে, ইভেন ভালোবাসি। চুপ, কেউ আমার ভাইকে নিয়ে কোনো কথা বলবি না। দুজনে কাউকে আমার ভাইকে দিব না, এটাই আমার শেষ কথা। বাজি ধরিস না, তোর ভাইকে আমার করেই ছাড়বো, দেখে নিস। আর তুই কিছুই করতে পারবি না। তোর সাথে বাজি থাকলো মায়া, তোর ভাই আমার হবে মানে হবে। আর আমি কলেজে যাব না, তোরা যা। কথাটা বলে মেঘা আপু ওটা দিকে হাঁটতে লাগলো। দাঁড়া, আমিও বাসায় যাবো। তুই কলেজে গেলে যা, আমিও যাবো না। আমিও যাব না। তিনজনে উল্টা দিকে হাঁটতে লাগলো। তারপর আর কেউ কারোর সাথে কথা না বলে বাসায় চলে আসে। বাসায় আসতে ইরাপুর আম্মু বলে, কি রে, ঘুরে আসলি কি জন্য? বিয়ের ভূত আব্বুর মাথায় কে ঢুকিয়েছে, আর মায়ের সাথে ঝগড়া হয়ে গেল, তাই কেউ আর কলেজে গেলাম না। ওর সাথে আবার কিসের ঝামেলা হলো? ওর ভাইকে নিয়ে। মেঘা বলে ওর মায়ের ভাইকে বিয়ে করবে, আমিও এই কথা বলি, তারপর শুরু হয়ে যায় ঝগড়া। তোরা কি ছোট বাচ্চা নাকি যে এগুলো নিয়ে ঝগড়া করছিস? এত হাসিও না, এটা মোটেও হাসির বিষয় না। আমরা দুজনেই সিরিয়াস। আপু কেন বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে বুঝতেই পারছি না। বিয়ে করব, কিন্তু করলে আকাশকে করব। আমাকে বাঁচাতে চাইলে বিয়ের প্রস্তাব পাঠাবা, আজকে না হয় আগামীকালের মধ্যে। তুই কি ছোট বাচ্চা? কি বলছিস ঠিক আছে? না করে কোনো কাজ, না করে জব, তার থেকে বড় কথা ও তোর থেকে বয়সে অনেক বছরের ছোট। এইসব পাগলামি বাদ দিয়ে যেখানে বিয়ে দিতে চাইছে সেখানে বিয়ে করে নে। আমি এইসব কিছু শুনতে চাচ্ছি না। সব জিনিসে এমন জেদ করা ভালো না। ঠিক আছে, সমস্যা নেই, আমিও দেখছি কি করা যায়। এর আপু তার রুমে চলে যায়। আর মেঘা আপুর বাসাতেই একই অবস্থা। এদিকে আপু বাসায় পেলে আম্মু বলে, কি রে, কলেজে গেলে আর চলে আসলি যে, কলেজে যাসনি? আর বলো না, ওদের দুজনে ঝগড়া হয়ে গেছে। আচ্ছা তোমার ছেলের মধ্যে ওরা পেয়েছে কি বলতো? ওরা দুজনেই ছোট বাচ্চা নাকি যে বাচ্চাদের মতো জেদ করছে? আমিও তো কনফিউজড হয়ে গেছি। একজন হলে হতো, কিন্তু দুজনে মিলে তো এমন করছে। এখানে আমি কি করতে পারি?
চুপচাপ থাক, ওরা দুজনে শান্ত হয়ে যাবে। হলেই ভালো। কি একটা অবস্থা, এমন হলো কেন? ওরা মজা করে, আকাশও মজা করেছে, তাহলে এখানে প্রেমের বিষয় কোথা থেকে আসলো ভাই? আর সেদিনের বিষয়ে কথা হলেও প্রেম পর্যন্ত কিভাবে আসলো? আর সেদিন তো বলেছিল ওরা নাকি চুমু দিয়েছিল, তার মানে আগে থেকে ওদের মনে কিছু ছিল। কি যে হবে। ক্লাস শেষ করে বাসায় আসি। এসে ফ্রেশ হয়ে খাবার খেতে আসলে আপু বলে, তুই বাইরে চলে যা, ওখানে পড়াশোনা করবি। এমন কথা কেন বলছো? সেটাই তো, এখানে থাকে মাঝে মধ্যেই আমাকে সাহায্য করে, তখন কে করবে? এখানে কি ভালো পড়াশোনা হচ্ছে না? না পড়াশোনা করছে না ঠিক মতো? আর পড়াশোনা না করলে তুই কি করছিস? আরে সেটা কারণ না। তাহলে কি হয়েছে শোনো। তারপর আপু সব কিছু বলে। আপুর কথা শুনে বললাম, তোর বান্ধবীদের মাথায় সমস্যা আছে, ভালো ডাক্তার দেখাতে হবে। দুজনের ছোট্ট বাচ্চাদের মতো আচরণ করছে। আমি ওদের দুজনের বাবার সাথে কথা বলে নিব। একজন হলে ঠিক ছিল, কিন্তু দুজনে এমন করলে কিভাবে হয়? একজনকে তো স্যাক্রিফাই করতে হবে। আগে ওদের বাবাদের সাথে কথা বলি, তারপর ওদের সাথে কথা বলবো। কি একটা ঝামেলা। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসি। তারপর কিছুক্ষণ ফেসবুকিং করে ঘুমিয়ে যাই। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নীলের কাছে আসি। তারপর ওকে সব কিছু বলি। মাইনকার জিবায় পড়েছে আমার বন্ধু, মাইনকার জিবায় পড়েছে। আহারে, ওহরে, খুশিতে নাচতে ইচ্ছে করছে। হলার বোধ মজা নিস নে, এই জন্যই বলে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। তুই তো এতদিন একটা খুঁজে বেরিয়েছিস, এখন দুটা চলে আসছে, নে প্রেম কর। দুজনে তো অনেক সুন্দর আছে, তাই না? একেই বলে কপাল। তোর শালা। তারপর ওর সাথে আড্ডা দিয়ে বাড়িতে চলে আসে। শালা কথায় কথায় মজা নিয়েছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেতে আসলাম। খেতে খেতে টুকটাক কথা বলে রুমে এসে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে কলেজে এলাম। সারাদিন কলেজে আপুকে একাই দেখেছি, তার মানে দুজনের কেউই আসেনি। দিনের পর দিন চলে গেল, কিন্তু কাউকে দেখতে পাইনি কলেজে। আপুরও কেমন মন খারাপ থাকে, আমারও তেমন মনটা ভালো না। কাকে বাছাই করব বুঝতেই পারছি না। আমি তো অমনভাবে কাউকে নিয়ে কখনো ভাবিনি। যদি নির্ধারিত কাউকে নিয়ে ভাবতাম তাহলে হয়তো হতো। ক্লাস দুজনেই ছিল, ঠিক আছে, কিন্তু ভালোবাসা ওটা তো কারোর জন্য ছিল না, কারণ ওভাবে কাউকে নিয়ে ভাবাই হয়নি। ওরাও মজা করত, আমিও করতাম। আল্লাহ কপালে এই লিখে রেখেছিল। আবুর কাছে গিয়ে বললাম, কি ব্যাপার, কোনো সমস্যা? দেখি তোর মন খারাপ হয়ে থাকে। নাটক করিস, জানিস না কি হয়েছে? আমি কি করলাম? না ওরা তোকে কিছু বলেছে আর না তুই ওদের, তাহলে তোর মন খারাপ হচ্ছে কেন? কানের পাশে ঘ্যান ঘ্যান না করে যা তো। সব কিছু তোর জন্য হয়েছে। আমি আবার কি করলাম? তোর জন্য না, আমার জন্য সব কিছু হয়েছে। ইরার আম্মু বলে রুম থেকে বের হয় না, ঠিক মতো খাওয়া দাওয়া করছে না। মেঘার আম্মু একই কথা বলছে। আমি ওদের ফোন দিলে ফোন রিসিভ করে না, মেসেঞ্জারে নক দিলে ইগনোর করে। তো তোর কি হয়েছে? ওরা আমার বন্ধু, ওদের জন্য তো মন খারাপ হবে, তাই না? তাহলে যেটা চাচ্ছিস সেটাই কর, দুজনকে তোর ভাইয়ের বউ বানিয়ে নিয়ে চলে আয়। এটা করলে মন্দ হয় না। সেই তোমার ছেলেকে দেখেছো, এই সময়ে মজা করছে। আহা, রাগিস কি জন্য? আমি ওদের বাসায় গিয়ে দেখছি কি করা যায়। তোর যাওয়া লাগবে না, তোর আব্বু বললো কিন্তু কিছু হলো না। কেউ স্যাক্রিফাইস করার নয়, ছোট বাচ্চাদের বোঝালো তাও বোঝে, কিন্তু এরা তো ওদের থেকেও বেশি, কেউ বুঝতেই চাইছে না। তাহলে তোমার ছেলের অন্য কোথাও বিয়ে দিয়ে দাও। এমন খুশির কথা বলিস না তো, আমার কিন্তু লজ্জা শরম করে। চুপ কর তো, সব সময় মজা করে সব কিছু নিয়ে। যখন বিয়ে দিতে যাব তখন যদি দুজনে চলে আসে তখন কি হবে? দুজনের মতিগতি যা দেখছি। তোমরা ভাবো আমি কি টিভি দেখছি, ওখান থেকে চলে আসি, এসে টিভি দেখতে থাকি, রাতের খাবার খাচ্ছি। তখন আব্বু বলল, কি করব বুঝতে পারছি না। দুজনের বাবা তো তাদের মেয়ের এমন বাচ্চামি স্বভাব দেখে আমার কাছে আসছিল। দুইটা ছেলে থাকলে হয়তো, কিন্তু একটা ছেলের জন্য দুই বউ, এটা কেমন করে হয়ে গেল না? মনে মনে বললাম, দুইটাই তো, বেশি তো না। যেখানে 4টা বিয়ে করতে পারবো সেখানে 2টা করলে সমস্যা কোথায়? আব্বু আমাকে উদ্দেশ্য করে বলেন, দুইটা ছেলে থাকলে হতো, কিন্তু একটা ছেলের জন্য দুই বউ, এটা কেমন যেন হয়ে গেল না? কি বলছিস বল? আমি আর ভাবতে পারছি না। অনেক ভেবে দেখলাম, কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছি না। তোর যে অন্য কোথাও বিয়ে দিয়ে দিব, সেটাও মনে হয় হবে না।
আর একজনকে নিয়ে আসলে আরেকজন সমস্যা দাঁড় করাবি। আমি কি আর কি বলবো, মনে মনে বললাম দুজনে যে ডেঞ্জারাস, জীবনকে তেনা তেনা বানিয়ে দিবে। দুজনকে বিয়ে করা যায় 3 দিন ইরা আপুর সাথে, আর 3 দিন মেঘা আপুর সাথে, আর একদিন আমার সাপ্তাহিক ছুটি থাকবে। কি এত ভাবছিস, কিছু তো বলবি। আগামীকাল রাতে বলবো, এখন না। আমার কথা শুনে আপু আমার দিকে তাকালো, এমনভাবে দেখার কি আছে? না কিছু নেই, তোর থোবরা দেখতে ইচ্ছে হলো তাই দেখলাম। আর তুই 24 ঘন্টার মধ্যে কি করবি শুনি, কি ভাববি? তোকে এত ভাবতে হবে না। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে ভাবতে থাকি কি করব। তোর এত কিছু বাদ, এখন গেম খেলি। তারপর আর কি, নীলকে ফোন দিয়ে গেমে আসতে বলে গেম খেতে থাকে। গেম খেলা শেষ করে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে কলেজে চলে আসে। বন্ধুদের সাথে কথা বলতে বলতে এক সময় এই টপিক আসতেই বললাম, সব কিছু আমার উপর ছেড়ে দিয়েছে, আমি যেটা বলবো সেটাই। তোমাকে কি বলবো বুঝতে পারছি না। কাকে গ্রহণ করতে বলবো আর কাকে বলবো না সেটাই তো বুঝতে পারছি না। আমার থেকে তুমি ওদের ভালো করে চেনো, ওদের সম্পর্কে ভালো করে জানো। তোকে কি সমাধান দিব বল? আমাদের থেকে তুই ওদের সম্পর্ক ভালো জিনিস। কে কম ভালোবাসে কে বেশি ভালোবাসে এটাও বোঝার কোনো উপায় নেই। কেউ যে তোর টাকার জন্য ভালোবাসে এমন কোনো চান্স নাই। কম বেশি ওরাও তোদের মতো টাকা পয়সাওয়ালা। সাপোজ মেঘা আপু যদি টাকার জন্য ভালোবাসতো তাহলে হাসান ভাইকে বেছে নিত, কারণ ওরা তোদের থেকেও বড়লোক ছিল। আর ইরা আপুর পিছনেও কম বড়লোক ছেলে ঘুরোঘুরি করেনি। কাকে গ্রহণ করতে বলবো আর কাকে ইগনোর করতে বলবো বুঝতে পারছি না রে। যদি পারিস দুজনকেই বিয়ে করে নে। দেখি কি করা যায়। তারপর আর কিছুক্ষণ কথা বলে ক্লাসে চলে আসে। ক্লাসে মনোযোগ দিতে পারছি না। কোনো রকম ক্লাস শেষ করে বাসায় এসে নামাজ পড়ে খেতে আসি। খাবার খেতে খেতে বললাম, আমার উপর সব কিছু ছেড়ে দিয়েছো তো নাকি? মানে আমি যেটা বলবো সেটাই। বল কি বলবি? তার থেকে বরং আমি বাসা থেকে পালিয়ে যাই। যখন ফিরবো তখন বউ নিয়ে ফিরবো। আমার কথা শুনে আমার আপু তাকিয়ে আছে। হি হি, মজা করলাম। এতটাও ভীতু আমি না। ওদের বা আর কারো কোনো সমস্যা না থাকলে আমার কোথায় সমস্যা? দুজনকেই নিয়ে আসবো। হ্যাঁ, মাথা ঠিক আছে তোর? কি সব বলছিস সেগুলো? আমি ঠিক বলছি, দুজনকেই নিয়ে আসবো। পরে আবার বলিস না। কিছুই বলবো না। সমস্যা হলে ওরা মারামারি করবে আর আমি বসে বসে দেখবো। তোর যা ভালো মনে হয়, কেউ তো খারাপ মেয়ে না, দুজনেই ভালো। তারপর রুমে এসে আবার ভাবতে লাগলাম, ভুল সিদ্ধান্ত নিলাম না তো? না, কোনো ভুল সিদ্ধান্তই নেই। তারপর রুমে এসে আবার ভাবতে লাগলাম, ভুল সিদ্ধান্ত নিলাম না তো? না, কোনো ভুল সিদ্ধান্তই নেই। ফোন চাপতে চাপতে ঘুমিয়ে পড়ি। বিকেলে ঘুম থেকে উঠে দেখি আব্বু বাইক নিয়ে যায়নি, তাই বাইক বের করে ইরাপদের বাসার সামনে আসছে। দেখি ইরাপু বেলকনিতে বসে আছে আর কপি কাছে। দেখে তো ওনাকে ঠিকঠাকই মনে হচ্ছে, আমাকে দেখে মনে হচ্ছে রেগে গেল। আমি গিয়ে কলিং বেল দিতে আন্টি সে দরজা খুলল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আর এতদিনে আসবার সময় হলো? আপনার মেয়ে আর মেঘা আপু যে চেপায় ফেলেছে ওখান থেকে উঠতেই পারছি না। আমি ভেবে উঠতেই পারছি না কি করব আর না করব। আপনার মেয়েকে শিশু হাসপাতালে ভর্তি করানো উচিত ছিল। এটা একটা অনেক বড় রোগ, আর না হলে পাগলাগারোতে রাখতে হতো। এইসব রোগীদের বাইরে রাখা ঠিক না। কি করব বলো বাবা, এত বোঝানোর চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই বোঝাতে পারছি না। ওই একটাই কথা। আমার মনে হচ্ছে আপনার মেয়ের মাথায় সমস্যা আছে, না হলে এমন করবে নাকি বলেন? যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হতো তাহলে এমন করতো না, ঠিক বুঝে নিত। তখনই কেউ আমার পেছন থেকে গেঞ্জিটা ধরে পড়ল। কি বলি তুই? আমি পাগলা গারোতে থাকি? তোর তো আজকে হচ্ছে, আমার মাথায় সমস্যা আছে না? আমাকে ডাক্তার দেখানো লাগবে তাই না? আন্টি আমাকে বাঁচান, আপনি এটা কি পয়দা করেছেন? এরা আপু আমার হাত ধরে টানতে থাকে। ছেড়ে দে ওকে, ছাড় বলছি। কি বললি তুই? আমি পাগলা গারোতে যাব? তোর তো আজকে হচ্ছে, আমার মাথায় সমস্যা আছে না? আমাকে ডাক্তার দেখানো লাগবে তাই না? আন্টি আমাকে বাঁচান। এরা আপু টানতে টানতে ওনার রুমে এনে দরজা লাগিয়ে আমাকে দরজার সাথে চেপে ধরে বলল, তুমি তোমার কাজে যাও তো। এতদিন তুই কোথায় ছিলি? একবারও তো আসিসনি, কিসের জন্য? হ্যাঁ, তোমরা দুই বান্ধবী আমাকে নিয়ে টানাটানি করছো আর বলছো আসেনি কি জন্য। আমি কি করব না করব বুঝে উঠতে পারছি না, বা আমার পরিবারে কেউ পারছে না।
অবশেষে গতকাল রাতে সব কিছু আমার উপর সব দায়িত্ব চাপিয়ে দিয়ে বলে আমি যা বলবো সেটাই হবে। তাহলে কি ভাবলি তুই? দুজনেই কত কিউট আছো, আর দুজনে না মানে থাক, এটা ভাবলাম দুজনে যখন ঝগড়া করছো তখন দুজনকে বিয়ে করব। আর যদি তোমরা বলো না আমি শুধু থাকবো তাহলে কেউ পাবা না। আমি হয়তো কাউকে কষ্ট দিতে পারবো না। তোমরা তোমার সমস্যা হলে বলো, আর না হলেও বলো। আমার কোনো সমস্যা নেই, আমার তোকে চাই মানে চাই। ঠিক আছে, তবে শর্ত হচ্ছে কখনো আমাকে নিয়ে ঝগড়া করা চলবে না। দুজনে কখনো কাজকর্ম নিয়েও ঝগড়া করতে পারবে না, মিলেমিশে থাকতে হবে। আমাদের মাঝে ঝগড়া কেন হবে? আমরা দুই বান্ধবী মিলেমিশে সব কাজ করব। এখন ঠিক আছো, কিন্তু তখন তো নাও থাকতে পারো। এই শর্ত যদি করতে পারো তাহলে আমি রাজি। তুমি আমার এত কাছে আসো কেন? ছাড়ো আমাকে, ছাড়ো। ছেড়ে দেওয়ার জন্য কি ধরেছি? আদর দিতে চেয়েছিলি না, এখন তুই আদর করবি? কথাটা বলেই এরা আপু আমার হাত তার কোমরের উপর রাখলো। শরীরে কেমন একটা ঝাঁকি দিয়ে উঠলো। শরীরের ভিতর যে কেমন হচ্ছে বুঝতেই পারছি না। এরা আপু এতটা কাছে এসেছে যে তার নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। কিছু বোঝে ওঠার আগে আমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে পাগলের মতো কিস করতে লাগলো। মনে হচ্ছে কোনো ক্ষুধার্ত বাঘ অনেকদিন পর শিকার পেয়েছে। ক্ষুধার্ত বাঘ মনে হচ্ছে অনেকদিন পর খাবার পেয়ে খাবার খাচ্ছে। আর থাকতে না পেরে ইরাপোকে আরো কাছে টেনে শক্ত করে জড়িয়ে ধরে কিস করতে লাগে। কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে হাবাতে লাগলাম। তারপর তার বুকে মাথা রাখলাম। মনে হচ্ছে কান্না করছে। মেয়েদের মন বোঝা অনেক কঠিন। এই একটু আগে কিস করলো আর এখন আবার কান্না করছে। আবার কি হলো? কিছু না। তাহলে চোখে পানি কি জন্য? এমনিতে কিছু হয়নি। একেই বলে মেয়ে মানুষ, না বললে জানবো কিভাবে কান্না করছে কেন? হয়তো এতদিন সত্যি কষ্ট পেয়েছে, তাই আজকে খুশিতে কান্না করছে। এতদিন কষ্ট পেয়েছে বুঝি? না, খুশিতে লাফিয়েছি। তাহলে তো ভালোই। শুনলাম তুমি নাকি ঠিক মতো খাওয়া দাওয়া করো না, পাগলের মতো আচরণ করছো, তাই দেখতে এসেছি। সুস্থ আছো না অসুস্থ হয়ে পড়েছো? অসুস্থ হলে নিয়ে যেতাম, কিন্তু তুমি তো দেখি সুস্থ আছো, তাই আর নিয়ে যাব না। তোকে তো দাঁড়া, তোর হচ্ছে। এরাপোকে ঘুরিয়ে দরজার সাথে চেপে ধরে চোখে চোখ রেখে বললাম, বলো কি করবা? এমন ভাবে বললে কি রাগ করে থাকা যায় নাকি? আচ্ছা শোনো না, আমাকে একটু আদর করে দাও। এরাপো আমাকে নিজের সাথে চেপে ধরে কথাটা বলল। এখানে থাকলে এখন অন্য কিছু হয়ে যেতে পারে, না মানে ঘটে যেতে পারে। কোলে তুলে নিতেই এরাপো ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে। মুচকি এসে বিছানায় রেখে বললাম, তোমাকে আদর করার এখন কোনো ইচ্ছে নেই। এখন আরেক জায়গায় যাওয়া লাগবে। বাই সোনা, বাই বাই। কুত্তা, তুই দাঁড়া, পালাচ্ছিস কোথায় তুই? বললাম তো আরেক জায়গায় যাওয়া লাগবে। আরেকটা বউ কি করছে সেটা দেখে আসি। দরজাটা খুলে যখন বাইরে এসে যাব তখন আন্টি বলল, কিছু খেয়ে যাও। অন্য কোনো সময় খাবো আন্টি। মনে মনে বললাম, আপনার মেয়ের যা খাইয়েছে আর অন্য কিছু খাওয়ার ইচ্ছে নেই। তারপর বাইক নিয়ে মেঘাপুর বাসার সামনে আসতেই আঙ্কেলের সাথে দেখা। ওনার সাথে কথা বলে মেঘাপুর রুমে এলাম। এসে দেখি চুপচাপ শুয়ে আছে আর ফোন দেখছে। আমাকে দেখে বোধ দেখার মতো তাকিয়ে আছে। আমাকে দেখে ফোন রেখে উঠে এসে জড়িয়ে ধরে কেঁদে দিল। এটা আবার আলাদা, যেমন রাগী তেমনই ইমোশনাল। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। কাঁদছো কেন? এমনি। আচ্ছা সরি। তোমরা দুজনে এমন এক সমস্যায় দাঁড় করিয়েছ যে ভেবে কোনো কোল কিনারা পাচ্ছি না। কি করব বুঝতেই পারছিলাম না। অবশেষে একটা সিদ্ধান্ত নিয়েছি। চুপ করে কেঁদে যাচ্ছে। শুনছ? কাউকে কষ্ট দিতে পারবো না, তাই ভেবেছি দুজনকে বিয়ে করব। যদি তোমার আপত্তি থাকে তাহলে গিয়ে ইরাপোকে বিয়ে করব, কারণ ইরাপোর আপত্তি নেই আমার প্রস্তাবে। আমারও নেই। ঠিক আছে, তবে কিছু শর্ত আছে। দুজনে কখনোই ঝামেলা করতে পারবে না আমাকে নিয়ে, কোনো ঝগড়াও করতে পারবে না। দুজনে মিলেমিশে থাকতে হবে। রাজি? খুব। আমরা তো ভালোই বান্ধবী, তাহলে ঝামেলা কিসে? তাহলে ভালো, দুজনে কথা দেখি একই। এখন কি ছাড়বা? না ছাড়বো না, এমন ভাবে তোরই থাকবো। তোমার ছোট ভাই রুমে চলে আসতে পারে, ছাড়ো। যদি এমন অবস্থায় দেখে তাহলে তোমার লজ্জা না লাগলেও আমার অনেক লজ্জা করবে। মেঘা আপু ছেড়ে দিয়ে গিয়ে দরজা লাগিয়ে আসলো।
তারপর ঠেলতে ঠেলতে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। আচমকা এমন ধাক্কা দেওয়ায় সামলাতে পারেনি। আমি উঠে যাব তার আগে মেঘা আপু আমার উপর পড়ে গেল। এত সহজে ছেড়ে দেবো নাকি? দুজনে একই রকম লোচো। একজনের হাত থেকে পালিয়ে এলাম এখানে, কিন্তু এটাও কি কম নাকি? তুমিও দেখো, ছেড়ে দাও, না হলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। কোনো রকম ওখান থেকেও পালিয়ে এখানে এলাম, আর তুমিও। যা ঘটার ঘটুক, সমস্যা নেই, আমার কোনো আপত্তি নেই। ছি, বিয়ের আগে এসব? দেখো, ছেড়ে দাও। কে শুনে কার কথা? আস্তে আস্তে পুরোটা আমার ওপর উঠে ঠোঁটের দিকে তাকিয়ে আসে। কি একটা অবস্থা! তারপর আর কি, এটাও ক্ষুধার্ত বাঘের মতো আমার ঠোঁটের উপর আক্রমণ করলো। একটু পরে ছেড়ে দিল। ও মা, ছাড়লো কি? আরও ধরলো। কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে বুকের মধ্যে মাথা রেখে বলল, এবার ঠিক আছে, এবার বিটা করে নিলেই হয়ে গেল। কি বলো তুমি সোনা? তখনই দরজায় টোকা পড়ল। বাইরে থেকে ইরাপুর কণ্ঠ আসে, এই দেখো, তোমার সতীন হাজির। এই দরজা খুলবি না ধাক্কা দিয়ে ভাঙবো। ধর চাই, এই আসার সময় পাইনি। মেঘা আপু উঠে গিয়ে দরজা খুলে দিয়ে বলল, কি জন্য এসেছিস? তোর তো এই সময় আসার কথা না। ইচ্ছে হয়েছে তাই এসেছি, সর সামনে থেকে। আচ্ছা, আমি বাসায় যাই, তোমরা দুজনে আটা দাও, আমি গেলাম, কাজ আছে। কি কাজ শুনি? আর এখন কোথাও যাওয়াই হচ্ছে না। আব্বু আমাকে ডেকেছে, না গেলে আমার অবস্থা খারাপ করে রেখে দেবে। আব্বু কোথায় যেন যাবে। ঠিক আছে, যাও তাহলে। ওকে। উঠে আসতে যাব, তখন মেঘা হাত ধরে বলল, গুনে গুনে 5টি চুমু দিয়ে তারপর যাও। এখন না, পরে। ওকে দিলে আমাকেও দেওয়া লাগবে। আমার দেরি হয়ে যাচ্ছে, বুঝতে পারছো না কেন? তাহলে একটা দেওয়া লাগবে। আচ্ছা। তারপর দুজনকে একটা একটা করে কি দিয়ে দরজার কাছে এসে মনে মনে বললাম, আপ্পু ডাকেনি তো তোমাদের মিথ্যা বলা, কারণ তোমরা কেমন সেটা জানি। ঠিক কিছু না কিছু ঘটাতো। তারপর বাইক নিয়ে বাসা চলে আসি। এসে চুপচাপ সোফায় বসতেই আপু বলল, কিরে, আজকে তাড়াতাড়ি চলে আসলি যে? কোথাও যাওয়া হচ্ছিল বুঝি? তোর বান্ধবীদের বাসায় বিয়ের আয়োজন শুরু কর। আচ্ছা, বাজার থেকে ঘুরে আসি, তারপর আবার বেরিয়ে দিলকে নিয়ে বাজারে চলে আসি। এমনভাবে কয়েকদিন চলে যায়। দুজনে যে পরিমাণ অত্যাচার নির্যাতন করেছে কি বলবো, দুঃখের কথা। আগে জানলে প্রেম করতাম না। আবারও তিনজনে কলেজে আসা শুরু করেছে। এখন মনের দুঃখ কোথায় যে রাখি বুঝতেই পারছি না। কি রে আবুল, এমন ভাবে বসে আছিস কেন? দুঃখের কথা কি যে বলবো বন্ধু, জীবনটা বেদনার। দুজনে আমাকে নিয়ে যে টানটানি করে, দুজনের মধ্যেখানে আমি ফেসে গেছি বন্ধু। ওরা ঝগড়া করতে করতে সবশেষে আমার দিকেই তীর ঘুরে যায়। তখন নাকি সব দোষ আমার হয়ে যায়। আর দুজনে যেই হারামে কি বলবো রে, দুজনে যুক্তি বুদ্ধি করে অবস্থা কেরোসিন করে দেয়। কাইন্দ না বন্ধু, বাকি জীবনটা এমনভাবেই সহ্য করে যেতে হবে। মনটা চাই পালে যাই কোথাও, এগুলা সহ্য করতে পারছি না রে বন্ধু। গত পরশুদিন আগে ইরাপুদের বাসায় কেন গেছি, আগে কেন মেঘাপুর বাসায় গেলাম না, এটা নিয়ে সে কি ঝগড়া শুরু হলো। আচ্ছা বলতো, আগে তো ইরাপুদের বাসায় পড়ে তাই না বল? তাহলে তো ওদের বাসায় আগে যাব, কিন্তু না, এখন নাকি আগে ওদের বাসায় যাওয়া লাগতো। কেন যে দুই ডাইনির কবলে পড়েছি রে বন্ধু। আরে না না, ইরা আপুও অনেক ভালো আর মেঘা আপুও অনেক ভালো। কোন যে দুই ডাইনির কবলে পড়ছি রে বন্ধু। হালারপুত শুধু চেহারা সুন্দর আর মনটাও সুন্দর, কিন্তু সব বিষয়ে ডাইনি, রাক্ষসী। মনটা চায় কি যে করতে, জীবনটা তেনা তেনা হয়ে গেছে রে। এরকম একটা সামলাতে জীবনটা কেরোসিন হয়ে যেত, সেখানে আমার দুইটা। আরো কত কিছু হবে, মাত্র তো শুরু। মেঘাপুর কথা শুনে আমার তো আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে। কখন এসেছে শালা, তুইও শেষ পর্যন্ত বাদ দিলি। আগে বললে কি হতো তোর? আমার কোনো দোষ নেই। এখান থেকে এখন কেটে পড়ি। উঠে গিয়ে দেখি ইরাপু সামনে এসে দাঁড়িয়ে গেছে। আল্লাহ, আজকে গেছি। আপুরে বাঁচা আমারে। আপুর দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। আমার দিকে এমনভাবে তাকিয়ে আছিস কেন? আমি তো আগেই বলেছিলাম, ভেবে দেখ, ওনার দরদের শরীর কাউকে কষ্ট দিতে পারবে না। আমি গেলাম, বাই বাই। তোমরা দুজনে আমাকে এমনভাবে ধরেছে কেন? আমি আবার কি করলাম? তুমি কিছুই করনি শোনা, যা করার আমরা দুজনেই করেছি। তা করেছো? কি বললাম? সব দোষ আমাদের। তোমার আজকে না হচ্ছে মেঘা, আমি ধরে রেখেছি। আর তুই কিছু উত্তম মধ্যম দে তো, সব দোষ আমাদের, তাই না?
ছেড়ে দাও, আর এমন কথা ভুলে মুখ দিয়ে বের হবে না। আমাকে ছেড়ে দাও, আর এমন এমন হবে না, আল্লাহর কসম। এত ভয় পাওয়ার কিচ্ছু নেই সোনা, আমরা তোমাকে কিছুই করব না, শুধু দুই একটা করে ঘুষিয়ে দেব। কেউ কি তার হাজবেন্ডকে মারে? তোমরা দুজনে না আমার ভবিষ্যৎ স্ত্রী? আরে সত্যি বলছি, আর ভুলেও এমন কথা মুখ দিয়েও বের হবে না। ঠিক আছে, আজকের মতো ছেড়ে দিলাম, এরা ছেড়ে দিক, পরে এর ব্যবস্থা করা যাবে। এখানে মারলেই আমাদেরই যান সম্মান যাবে। মেঘাপুর কথা শুনে ইরাপও ছেড়ে দিল, তারপর বলল, এখনের মতো ছেড়ে দিলাম, কলেজে আছি তাই কিছু বললাম না। এই চল, ক্লাসের সময় হয়ে আসছে। ওরা তিনজনে চলে গেল। আমি হাফ ছেড়ে বাসলাম। নীল আর বিধি হাসছে। একেই বলে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। এমন দাঁত কিলিয়ে না হেসে ক্লাসে চল। তারপর ক্লাসে চলে আসি। পরের দিন সকালে ঘুমিয়ে আছি। তখন মনে হচ্ছে খুব নরম কিছু জড়িয়ে ধরে রেখেছি, আর কেউ মুখে ফু দিয়েছে, তাই ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে যে চিৎকার দিতে যাব, তখন হাত দিয়ে মুখটা চেপে ধরেছে। কুত্তা, চিৎকার দেওয়ার কি আছে? সেটাই তো, এমন ভাবে চিৎকার দিচ্ছিস কেন? আর এতক্ষণ পর্যন্ত ঘুমাচ্ছিস কেন? আমি চুপ করে আছি, কথা বলবো কিভাবে? মুখের উপর তো হাত দিয়ে চেপে ধরে রেখেছে। ও, ভুলেই ঢুকেছে। আচ্ছা এবার বল, তোর ফোনে ফোন দিচ্ছি কিন্তু বন্ধ বলছে কেন? আর এতক্ষণ ধরে ঘুমাচ্ছিস কেন? তো কি করব, আজকে তো কলেজ ছুটি আছে, তাই ঘুমাচ্ছি। আর আজকে একটু শান্তি মতো ঘুমাবো, তাই ফোন অফ করে রেখে দিয়েছি। কিন্তু তোমরা দুজনে এখানে কেন? আম্মু দেখেনি? দেখলে সমস্যা কোথায় শুনি? এখন কোনো সমস্যা না জানো। ভাগ্যিস প্যান্টটা পরে ঘুমিয়েছি। যদি লক্ষ্মী পরে ঘুমাইতাম তাহলে তো দুজনে মিলে কি যে করতো। ছোট একটা ঢোকিলে বললাম, আমাকে একটু কি ঘুমাতে দিবা? ঘুমাও, সমস্যা কোথায়? দুজনে মিলে কি ঘুমাতে দিচ্ছ? আল্লাহ, ও আল্লাহ, কি যে ভুল করেছি। দুজনে মিলে যেভাবে আমার উপর পা তুলে রেখেছে, দরজার দিকে তাকিয়ে দেখি সিটকিনিটা লাগানো আছে। আচ্ছা, দুজনে এমনভাবে ধরে রেখেছো কেন? ছাড়ো, উঠে ফ্রেশ হবো। আর না হলে কি করবো শোনো? তবে তুমি কি বুঝতে পারছো এখন তোমার সাথে অনেক কিছুই হবে? দেখো, আমি বাচ্চা একটা মানুষ। বাচ্চাদের উপর কি এমন নির্যাতন কেউ করে? আমাকে ছেড়ে দাও না। সকাল সকাল মন তো চাইছে আবারও অন্য কিছু করতে, কিন্তু বিয়ের আগে সম্ভব না। আরে ছাড়ো না তোমরা। দুজনের দিকে তাকিয়ে দেখে কেমন নেশাস্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। গন্ডগোল হলো কি হলো সব কিছু। একে একে দিলাম দুজনকে চিমটি। দুজনেই চিৎকার দিয়ে হালকা ছাড় দিতেই তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে গেছি। দুজনের রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে গিলে খাবে দুজনে। কুত্তা, তোর কপালে না দুঃখ আছে। চিমটি কাটলে কিসের জন্য? তোমরা দুজনে যা করতে চাইছিলা, এখন সেটা তো সম্ভব নয়। আমি ওয়াশরুমে গেলাম, বাই। বিয়ের দিন তোমার অবস্থা কি হবে সেটা উপর আলাই জানে। আর তো 3 দিন পর, তাই না? তখন দেখা যাবে বলে ওয়াশরুমে এসে ব্রাশ করে চোখে মুখে পানি দিয়ে বের হয়ে দেখি দুজনেই এখনো শুয়ে আছে আর নিজের মন মতো ফোন টিপছে। আমি ওদের কিছু না বলে বাইরে চলে এলাম। আম্মু, খাবার দাও। রান্নাঘরে আছে, নিয়ে গিয়ে খেয়ে নে যা। আচ্ছা ঠিক আছে। রান্নাঘর থেকে এসে খাবার নিয়ে টেবিলে বসে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9:30 বাজে। দুজনে আমার রুম থেকে বেরিয়ে এলো। কেমন একা একা খাচ্ছে, আমাদের একবারও জিজ্ঞাসা করলো না খেয়েছি কিনা। আমি জানি তোমরা দুজনেই খেয়ে এসেছো, তাই জিজ্ঞেস করিনি। আচ্ছা, খেলে আসো। না থাক, তুমি একা একাই খাও, আর যদি বলো তাহলে খাইয়েও দিতে পারি। আমার হাত আছে, আমি খেতে পারবো। তাহলে আমাকেই খাইয়ে দাও। তাহলে আমাকেও খাইয়ে দিতে হবে। আমি কাউকে খাই দিতে পারবো না। তোমাদের নিজেদের হাত আছে, নিজেরা খেতে পারো। ওকে ওকে, ঠিক আছে, সময় আমাদেরও আসবে, তখন দেখাবো কত দানি কত চায়। আমি কিছু না বলে চুপ করে খেতে থাকি, আর ওরা দুজনে আপুর রুমে চলে যায়। আমি খাওয়া শেষ করে রুমে এসে ফোনটা নিয়ে আবারও বাইরে চলে আসি। দিনটা এমনভাবেই কেটে যায়। ও, বলতে তো ভুলে গেছি, দুদিন পরেই বিয়ে ডেট ঠিক করেছে। একসাথে 2টা বিয়ে করব, ভাবা যায়? এমনভাবে 2 দিন চলে গেল। দুজনে এত দাঁড়িয়েছে কি বলবো। জীবনটারে পাঁচবাগান বানিয়ে রেখে দিয়েছে। আগামীকাল বিয়ে, বেশ তোড়জোড় চলছে। ভবিষ্যতে আমার কেমন যাবে আল্লাহই ভালো জানে। আচ্ছা, যারা 4 বিয়ে করেছে তাদের জীবন কেমন কাটছে? রাত পার হয়ে সকাল হলো। বাসায় আত্মীয় স্বজন ভর্তি, ভালো আয়োজন করা হয়েছে।
বন্ধু, দুইটা তো বিয়ে করছো ঠিক আছে, আদর ভালোবাসা পাবাও ডাবল, কিন্তু যদি সেদিনের মতো করে মারে, একজন ধরে রাখলো আরেকজন মারছে, কেমন হবে ভাবো। তুই শালা ভয় দেখাস না তো, সাহস দে সাহস। আর মারবে কি জন্য? কিছুই বলবে না দেখিস। তা দেখা যাবে, তবে তুই এত চিন্তিত কি জন্য বল। আরে না না, কোনো কিছু নিয়ে চিন্তা হচ্ছে না, আর একটু একটু তো চিন্তা ভাবনা হবেই, তাই না? আচ্ছা থাক, গোসল করে আসি। তারপর গোসল শেষ করে এসে নীলের সাথে গল্প করতে থাকি। তারপর বেশ কিছুক্ষণ পরে বরযাত্রী নিয়ে চলে আসে। একসাথে দুই শ্বশুর মিলে সব কিছু আয়োজন করেছে। তারপর দেখতে দেখতে বিয়ে হয়ে যায়। তারপর বউ নিয়ে বাসায় চলে আসি। আশেপাশে সব বউ দেখায় ব্যস্ত, আর এদিকে আমি নীল ছাদে এসে কথা বলতে থাকি। যদিও একে একে আরও কয়েকজন বন্ধু আসে। দুজনের সাথে একসাথে বাসর করব। এটা তো ইসলামে জায়েজ নেই, তাহলে এখন কি করব? ওইসব বাদ দে, আগে কিছু ছিঁড়তে পারিস নাকি দেখ, তারপর না বাসর করবি। তুই শালা এখন দরজার সামনে থেকে সর। দোয়া করি বন্ধু, বিড়াল দুটো ভালো করে মারিস। জানি তোর ধারা কিছু হবে না, তাও বললাম আর কি। হলার পুত। তারপর আর কিছু না বলে রুমে প্রবেশ করে দরজাটা লাগিয়ে ঘুরে দেখি দুজনে শুয়ে গেছে। কাছে গিয়ে দেখি চোখ বন্ধ করে আছে। ঘুমিয়ে গেছে নাকি? বা বাসরঘর তো সেইভাবেই সাজিয়েছে রে। ধন্যবাদ তোদের আপু। আমি এখন কি করব? এরা তো ঘুমাচ্ছে, ডাক দেবো ওদের? না থাক, ঘুমিয়ে গেছে যেহেতু, সেহেতু আর ডাকার প্রয়োজন নেই। নিচে বিছানা করে শুয়ে পড়ি। কপালে শেষ পর্যন্ত এটাই ছিল। কপাল ভিজিয়া যায় চোখেরই জলে। এই কষ্ট কোথায় রাখি? কষ্টে বুকটা ভারী যায় রে। শরীরটাও কেমন ক্লান্ত হয়ে আছে। রুমে সোফা থাকলে তাও কত ভালো হতো। আচ্ছা, বিয়েটা কেন করলাম? মানুষ বিয়ে করে কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলোই ভাবি, তাছাড়া কি আর করব? তবে বধূ বেশে দুজনকে অনেক সুন্দর দেখাচ্ছিল। পাঞ্জাবিটা খুলে ওয়াশরুমে এসে চোখে মুখে পানি দিয়ে আসেই দেখি দুজনে একসাথে বসে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। ওদের দুজনে এমনভাবে তাকানো দেখে আমার অনেক ভয় করছে। আচ্ছা, মারবে না তো দুজনে? যদি মারে তাহলে না, না পারবো চিৎকার করতে, না পারবো সহ্য করতে। ধীর গতিতে ওদের সামনে গিয়ে বললাম, কি ব্যাপার, ঘুম ভেঙে গেছে? আমার সব কি জানো? না বললে জানবো কিভাবে? বাসরাতে বর পিটাবো। মেঘা, তোর কি ইচ্ছে আছে নাকি? আছে মানে? আই দুজনে মিলেই বর পিটাই, এমন মার মারমো যে সারা জীবন মনেই থাকবে। দুই বিয়ে করার ফল এবার বুঝতে পারবে। আমার তো ভয়ে অবস্থা খারাপ। দুজনে ওঠে শাড়ি পেঁচিয়ে কোমরে গোছালো। তারপর আমার টেবিলের উপর রাখা স্কেলটা নিয়ে আমার দিকে আসতে লাগলো। এই দুজনে এটা কি করছো? আমাকে ছেড়ে দাও। এগুলো বলতে গিয়ে পেছনে যেতে লাগলাম, আর দুজনে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আর দুজনে মৃদু হেসে যাচ্ছে। দুজনকে এখন সত্যি সত্যি রাক্ষসীর মতো লাগছে। দেখো, ছেড়ে দাও। আমি না তোমাদের পর। তো কি হয়েছে চান্দু? এবার বুঝবা আমরা কি চিজ। তোমার আজকে কি অবস্থা হবে কল্পনাও করতেই পারবা না। না না, এমন করবে না। আমি না তোমাদের পর। দুজনে একদম কাছে চলে এসেছে। এসে মেঘা আমাকে ধরলো, আর এরা স্কেল হাতে নিয়ে আরেক হাতে আঘাত করছে। আমার কি যে অবস্থা বলার মতো না। ওরে কেউ আমারে বাঁচাও, আমি মনে হয় আর বেঁচে থাকবো না। ওরে আপুরে, তোদের মনে হচ্ছে আর দেখতে পাবো না রে। এখন বুঝতে পারছি কত বড় ভুল করেছি। আমাকে ছেড়ে দাও। দুজনে এমন করছো কেন? শোনো, তোমাকে একটু আদর দিব তাই। আচ্ছা মেঘা, ওনাটা দিয়ে ওর হাতটা বেঁধে দে তো। এই না না, এমন করিও না প্লিজ। তোমরা না আমার লক্ষ্মী আর শোনাবো, তোমরা কি আমার সাথে এমন করতে পারো? এইসব কথাই চিড়ে ভিজবে না শোনা। আরে ওনাটা নিয়ে এসে দে, ওকে একটু আদর করে দি। আম্মু গো, আমাকে বাঁচাও, আমি মনে হয় আর বাঁচবো না গো। এবার তুই চুপ করবি? ওর মুখটা বেঁধে দিতে হবে। এমন করছো কেন? আমাকে ছেড়ে দাও, আমি থাকবোই না তোমাদের সাথে। ছাড়ো আমাকে। এরা আপু আমার কাছে এসে বলল, তোমাকে কি আমরা কিছু করতে পারি? যা, এমনি তোমাকে একটু ভয় দেখালাম। এই ছাড়। হাসো শোনা, এখন একটু আদর খাও। ওই ধর ওকে, টুকু ওনাকে চ্যাং তোলা করে ধর। কত শয়তান দেখেছেন আপনারা। এরা আপু আমার পা ধরল, আর মেঘা আপু হাত ধরে চ্যাংদোলা করে বিছানায় রেখে দিল। আগে তুই না আমি?
সব বাদ, দুজনেই একসাথে ঝাঁপিয়ে পড়, পরেরটা পরে দেখা যাবে। আগে তো মনের চাহিদা মিটিয়ে নেই, কি বলো জানো? হুম। হ্যাঁ। তারপর এরা আমার ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়ে। একটু পরে ছেড়ে দিতেই মেঘাপুর ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়ে। এদিকে কখন যে আমাকে বস্ত্রেন করে দিয়েছে বুঝতেই পারিনি। এখন শুধু আমার শরীরে একটা পোশাক, সেটা হলো ছোট প্যান্টটা, আর ওদের শরীরেও পোশাক নেই। মেঘাপুকে ধরে তার মুখ আর গলায় কিস দিতে থাকি। তারপর আস্তে আস্তে নিচে নামতে লাগলাম। থাক ভাই, তারপর কি আর কিছুই বললাম না। বাকিটা নিজ দায়িত্বে বোঝে নেন। একে একে আক্রমণ চলল। তারপর আর কি, ঘুমটা ভেঙে গেল। আরে হ্যাঁ ভাই, এতক্ষণ সব স্বপ্নই ছিল। আমার ফাটা কপালে গার্লফ্রেন্ড নাই, আর বউ তো নেই, আর বড় বোনও নেই, আর তার কোনো বান্ধবীও নেই। আমি বাড়ির বড় ছেলে। এত দুঃখ কোথায় রাখি কন কেউ? আমি যে সিঙ্গেল, কেউ বিশ্বাস করতেই চাচ্ছে না। কোনো দয়াবান মেয়ে যদি থাকে তাহলে একটু প্রেম করতে পারেন। আর ভাল লাগে না সিঙ্গেল লাইফ। অনেক বকবক করলাম, এবার চাই গোসল করে আসি। কেননা কারণ আর বলে দিতে হবে না, এই সমস্যা শুধু ছেলেরাই বোঝে। এই স্বপ্নের দোষটা কোথায় সেটাই বুঝলাম না। স্বপ্নে না এসে যদি সত্যি সত্যি আইতো তাহলে তো ভালোই লাগতো, তা না করে শুধু স্বপ্নেই আসে। ভুল ত্রুটি ক্ষমা করবেন। আর যেটা বললাম, কোনো হৃদয়বান মেয়ে থাকলে একটু প্রেম করতে পারেন আমার সাথে। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকলো। গল্পটা এখানেই শেষ হলো। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।